স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন আকাশ গুহর লেখা গল্প খোকা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক আকাশ গুহ, জন্ম 20শে ফেব্রুয়ারি 1998, উত্তর 24 পরগনার দত্তপুকুরে। স্কুল ম্যাগাজিনের ধারাবাহিক ভ্রমণ বৃত্তান্ত লেখার মাধ্যমে প্রথম লেখার হাতে খড়ি হলেও পরবর্তীকালে লিখেছেন অজস্র পত্রপত্রিকায়, গল্প সংকলনে এবং ফেসবুকের জনপ্রিয় গল্পের গ্রুপে। মূলত অলৌকিক জনরের গল্প লিখতেই ভালোবাসেন। সাইকোলজি, লৌকিক দেবতা, অকাল্ট, মিশর, প্রাচীন ধর্ম এবং তাদের দেবদেবী, আরবান লেজেন্ড ইত্যাদি লেখকের আগ্রহের বিষয়। প্রথম প্রকাশিত অলৌকিক উপন্যাস একলব্য প্রকাশন থেকে প্রকাশিত কারিন। সম্প্রতিকালে স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের একটি অলৌকিক গল্প সংকলন মৃত জাগতিক। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, সৌমিক, নীল, অমিত এবং মাস্টার কাব্যান। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদ্বীপ। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প খোকা। কুসুমপুরে আশাইস্তক টিকলুকে নিয়ে মহা সমস্যায় পড়েছেন অবিনাশবাবু। ছেলেটার চঞ্চলতা এত বেড়েছে তার কহতব্য নয়। মোটেই ঘরে থাকে না। ফাঁক ফোকর পেলেই দাদু কিংবা শিশির কাকার চোখ এড়িয়ে ছুট দেয় বাড়ির পেছন দিকে। ওখানে যে ছোট পুকুরটা আছে ওটার বাঁধানো ঘাটে চুপ করে বসে থাকে। আর কিছুই করে না, শুধুই বসে থাকে। আর এইটাই অবিনাশবাবুর দুশ্চিন্তার কারণ। যদিও টিকলুদের স্কুলে 4th স্ট্যান্ডার্ড থেকেই সাঁতার শেখানো হয়, তবুও পুকুরটা বেশ গভীর। পা হড়কে গেলে তল পাবে না। তাছাড়াও দুশ্চিন্তার আরো একটা কারণ আছে বটে, সেটা কেবল অবিনাশবাবু জানেন। আর জানে ওই পুকুরের থম মেরে থাকা কালো জল। ওই বিশেষ কারণের জন্যই একমাত্র নাতিটিকে এখানে নিয়ে আসতে চাননি অবিনাশবাবু। টিকলুর স্কুলের পরীক্ষা শেষ। দাদু দিন সাতেকের জন্য কোথাও ঘুরতে যাবে এই কথাটা কানে যেতেই নাছোড় বান্দার মতো ঝোঁক হয়ে গলায় ঝুলে পড়েছিল অবিনাশবাবুর। কান্নাকাটি, না খাওয়া, অশান্তি ইত্যাদি করে বাড়ি মাথায় করেছে ছেলেটাই কদিন। শেষ অবধি বাধ্য হয়ে নিজের সঙ্গে এখানে এই কুসুমপুরে নিয়ে এসেছেন অবিনাশবাবু। কিন্তু টিকলু এত বেশি পরিমাণে কথার অবাধ্য হয়েছে এখানে এসে, তা দেখে রীতিমতো তিনি অবাক। নাতিকে ডেকে তিনি একদিন বেশ কড়া সুরে ধমকালেন। দাদু ভাই, তোকে কিন্তু অনেকবার বারণ করেছি ওই পুকুর পাড়ে যেতে। পুকুরটা কত গভীর জানিস? পড়ে গেলে কি হবে? কথা না শুনলে আমি কিন্তু শিশিরকে দিয়ে তোকে বাড়ি পাঠিয়ে দেবো। এটা আমাদের কলকাতার বাড়ি না। এখানে থাকতে হলে কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হবে, বুঝতে পেরেছো? বাট আই নো হাউ টু সুইম দাদু। দিব্যি ক্যাজুয়াল ভাবে কাঁধ ঝাঁকিয়ে বলেছিল টিকলু। ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল দাদুর নিষেধাজ্ঞা যতই কড়া হোক ওকে ছুঁতেও পারেনি। সাঁতার জানিস বলে তুই ওই পুকুর পাড়ে গিয়ে সবসময় বসে থাকবি? ওটার চারপাশে কত ঝোপঝাড় দেখেছিস? সাপ খোপ বেরিয়ে কামড় দিলে। কতবার বলেছি শিশিরের সাথে বেরিয়ে গ্রামটা একটু ঘুরে আয়। আমার আর্টিস্টদের কাজ দেখ। এখান থেকে কিছু দূরে একটা ছোট নদী আছে। তুই তো শিশিরের সাথে বেরোতেই চাস না। সারা দিন ফোনে গেম, আর নয়তো ওই পুকুর পাড়। আর ওই পচা গন্ধ পুকুরটার মধ্যে কি এমন ফ্যাসিনেশন পেলি তুই বলতো? না, পুকুরটা আমার ভালো লাগে না, কিন্তু আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে জানো, ওনা ওখানেই থাকে। নাতির মুখে শেষ কথাটা শুনে ভ্রু কোঁচকাল অবিনাশবাবু। দামি মেহগনি কাঠের একটা আরাম কেদারায় বসে আধশোয়া হয়ে শরৎ রচনা বলে পড়ছিলেন। উঠে বসলেন। কি বললি? যন্ত্রের মতো আবার কথাটার পুনরাবৃত্তি করল টিকলু। এই বাড়ির চৌহদ্দির মধ্যে তুই, আমি আর শিশির কাকা ছাড়া আর কে থাকে?
প্রশ্নটা নিজে করে নিজেই মাথার মধ্যে চিবিয়ে নিয়ে রীতিমতো ঘেমে উঠলেন অবিনাশবাবু। থাকে দাদু, পারহ্যাপস ইউ ডোন্ট নো। কোথায় থাকে? অবিনাশবাবুর ডান চোখটা কেঁপে উঠল। আগের মতোই খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয় টিকলু। ও তো পুকুরের মধ্যেই থাকে, জলের নিচে। ওখান থেকেই আমার সাথে কথা বলে, আমাকে ওয়েভ করে, কিন্তু উপরে উঠে আসে না কখনো। ও বোধহয় তোমায় খুব ভয় পায়, তাই জন্য। টিকলু, তুই খবরদার ওই পুকুর পাড়ে যাবি না। চাপা আর্তনাদ করে ওঠেন অবিনাশবাবু। তার নার্ভাসনেস তার কম্পমান দুটি হাতে এবং কপালের ওপর বিন্দু বিন্দু ঘাম হয়ে ফুটে উঠেছে। দাদুকে এমন উত্তেজিত হতে দেখে টিকলু কি মনে করে যেন ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেল নিজের ঘরে। অবিনাশবাবু ওখানে বসেই চিৎকার করে বললেন, শিশির, শিশির, কোথায় তুমি? আলাদিনের প্রদীপ ঘষা মাত্র জিন যেমন হাজির হয় তেমন করে ঘরে ঢুকলো শিশির। কিছু রান্না করছিল বোধহয় নিচের রান্না করে। বলুন স্যার। শিশির অবিনাশবাবুর ড্রাইভার কাম চাকর কাম অ্যাসিস্ট্যান্ট, অল ইন অল। অবিনাশবাবু এখানে আসার দুদিন আগে এসে বাড়িটাকে ঝাড়পোছ করে রেখেছে এই শিশিরই। এই, ছেলেটাকে একটু চোখে চোখে রেখো তো। হ্যাঁ, আবার গিয়েছিল ওই পুকুর পাড়ে। দেখো দেখো, আর যেন না যায়। দুপুরে মেন গেট তালা দিয়ে রাখবে, বুঝলে? ওকে নিয়ে আমি আর পারছি না। উফ, এই জন্যই আমি ওকে আনতে চাইনি। দুনিয়ার বাঁদর তৈরি হচ্ছে দিন দিন। চেয়ার থেকে উঠে অস্থির পায়চারি শুরু করলেন তিনি। কেন স্যার, কি ব্যাপার? টিকলু কি আবার গুরুতর কিছু করলো নাকি? অত ভেঙে এখন তোমাকে বোঝাতে পারছি না। যেটা বললাম সেটা করো। অবিনাশবাবু রীতিমতো শ্বাস ফুলে গেছে। শিশির কাঁচুমাচু মুখে ওখান থেকে বিদায় নিল। উঠে দাঁড়ানো অবস্থা থেকে আবার চেয়ারে বসে পড়লেন তিনি। হাত দুটো এখনো কাঁপছে। এইমাত্র কি বলল টিকলু? পুকুরের নিচ থেকে ওর সঙ্গে কেউ কথা বলে? ওর নতুন ফ্রেন্ড? নূপুরগঞ্জের এই এত বড় পাঁচিল টপকে কেউ যে ওখানে ঢুকে পড়বে এমনটা হতেই পারে না। হ্যাঁ, ঢুকলেও বা সে পুকুরের ভেতরে জলের মধ্যে থেকে কি করে? সব তালগোল পাকিয়ে যাচ্ছে অবিনাশবাবু। কিছু একটা যেন বুঝেও বুঝে উঠতে পারছেন না তিনি। কুসুমপুরে নাতিকে নিয়ে আসার আগে ঠিক এই দুশ্চিন্তাটাই মনের কোণেকে উকি দিচ্ছিল তার। তিনি হয়তো মুখোমুখি হতে পারছিলেন না সেই ভয়ঙ্কর সত্যে, কিন্তু উঁকি দিচ্ছিল তো। আচ্ছা, টিকলু ওকে বন্ধু পাতিয়েছে মানে সেও তো নিশ্চয়ই একটা ছেলে। তার মানে তো ওরই বয়সী। ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরলেন অবিনাশবাবু। তবুও কাঁপুনি থামাতে পারলেন না। ওই বয়সী বহু শিল্পী এ গ্রামে তার ওয়ার্কশপে কাজ করে, কিন্তু এ বাড়ির বিশেষ করে ওই পুকুরটির সঙ্গে একজনেরই যোগ, একজনেরই মুখ ভেসে উঠছে বারবার অবিনাশবাবুর মনের দৃশ্যপটে। তার অনিচ্ছা সত্ত্বেও ওই মুখটির কথা মনে করতে চান না তিনি। তবুও আবার চেয়ার ছেড়ে উঠে পড়লেন অবিনাশবাবু। না, এই এলোমেলো চিন্তার আঠালো জাল তার মনকে বড্ড ক্লান্ত করে দিয়েছে। একটু বেরোতে হবে। ঘড়ি দেখলেন তিনি। শীতের বেলা, সবে সকাল 10:30। একবার একটু ওয়ার্কশপে ঢু মেরে আসাই যায়। এসব ভুলভাল চিন্তাভাবনা মাথা থেকে তাড়াতে হবে। একমাত্র ব্যস্ততাই এই মুহূর্তে তাকে শান্তি দিতে পারে। হাঁটতে হাঁটতে নূপুরকুঞ্জের গেট পেরিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকেন তিনি। দীর্ঘ 5 বছর পর কুসুমপুরে ফিরেছেন। কলকাতাতে পৈতৃক বাড়ি থাকা সত্ত্বেও এত বড় জমিতে সাজানো গোছানো এই সাদা বাড়িটা অবিনাশবাবুর ঠাকুরদা তৈরি করিয়েছিলেন সেই ব্রিটিশ আমলে। নাম রেখেছিল নূপুরকুঞ্জ। অবসর যাপন করতে সপরিবারে এখানে আসতেন তিনি। এতগুলো বছর এখানে আসেননি অবিনাশবাবু। তার পেছনে কারণ হিসেবে রয়েছে এক অজানা কৃষ্ণকায় অধ্যায়। বয়স প্রায় 60-এর কোঠায় পৌঁছলেও শারীরিকভাবে এখনো যথেষ্ট সমর্থ অবিনাশবাবু। কেবলমাত্র হাতের নার্ভের সমস্যা বাদে অন্য কোনো রোগ এই বয়সেও তাকে ছুঁতে পারেনি। না গ্যাস অম্বল, না আর্থারাইটিস, কিচ্ছু না। এই বয়সেও দিব্যি ব্রেকফাস্টে মোষের দুধের চা, ঘিয়ে ভাজা পরোটা চলে। ভোরবেলা অনায়াসে রবীন্দ্র সরোবরের 3 চক্কর লাগিয়ে ফেলেন।
কেবল 2 হাত বড্ড কাঁপে তার, তাই এখন আর তুলে ধরতে পারেন না তিনি। কাগজ কিংবা কাপড়ের উপর ফুটিয়ে তুলতে পারেন না নিখুঁত রঙের প্রলেপ। নাহলে এই পশ্চিমবাংলার বুকে অবিনাশ পাঠকের মতো এমন প্রথম শ্রেণীর নামজাদা চিত্রশিল্পী খুব কমই আছেন। থাকলেও হয়তো তারা প্রচারের আলোকে এত তাড়াতাড়ি উঠে আসতে পারেননি। এর প্রধান কারণ ছিল শেষ বয়সে অবিনাশবাবুর একটি বিশেষ শৈলীর চিত্রের উপর অসম্ভব নৈপুণ্য অর্জন, মধুবনী। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রে অবিনাশ পাঠকের চেয়ে বড় মধুবনী শিল্পী আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যেত কিনা সন্দেহ। এবং এই বিশেষ আর্ট ফর্মটি তাকে শেষ জীবনে খ্যাতির শীর্ষে তুলে দিল। এর আগে শিল্পী হিসেবে তেমন বেশি সুবিধা করতে পারেননি তিনি। সাউথ কলকাতার কয়েকটা আর্ট এক্সিবিশন আর টুকিটাকি কয়েকজন হাতে গোনা ক্লায়েন্ট এবং পৃষ্ঠপোষক, এই ছিল অবিনাশবাবুর হাতের সম্বল। অবিনাশবাবুর বাবা কমলেশ পাঠক ছিলেন কন্টেম্পোরারি আর্টের বেতাজ বাদশা। তাহার লেগেসি ভাঙিয়েই জীবনের এতগুলো বছর পার করে দিয়েছিলেন তিনি। কেবলমাত্র শেষ বয়সে এসে এই একটি বিশেষ রীতির চিত্রকলাকে তিনি যদি আঁকড়ে না ধরতেন, তাহলে হয়তো কোনোদিনও তার বিখ্যাত হওয়া হয়ে উঠত না। মধুবনী চিত্রকলায় অবিনাশবাবু যে দুটি জিনিস শিল্প অনুরাগীদের দেখিয়েছিলেন, সে দুটি হল মাস্টারি এবং পারফেকশন। মা সরস্বতী যেন 2 হাত তুলে তাকে আশীর্বাদ করেছিলেন এই সময়। পূর্বাঞ্চলের যে স্থান থেকে এই চিত্রশৈলী উঠে এসেছে, সে মিথিলা অঞ্চলের ভূমিপুত্র না হলে এমন মধুবনী চিত্র তৈরি করা সম্ভব নয়। এক একটা ছবির পেটেন্টের যা মূল্য পেয়েছেন অবিনাশবাবু, তাতে হয়তো আরো একটা জীবন তিনি শুয়ে বসে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু গত 5 বছর ধরে হাতে তুলি ধরেননি অবিনাশবাবু। কারণ ওই একটাই, নার্ভের সমস্যা, হাত কাঁপে। শিল্পের রংমহল থেকে সরে এসেছেন শিল্পী, তবে পুরোপুরি জলাঞ্জলি দিতে পারেননি। এই কুসুমপুর, এই আর্ট ভিলেজ তার নিজের প্রসূত সন্তানের মতো। তিনি এখানে তিল তিল করে গড়ে তুলেছেন কুটির শিল্প। তার তত্ত্বাবধানেই তো এই গ্রামের প্রায় প্রতিটি ঘরই শিল্পের আঁতুর ঘর। তার বাবার স্বপ্ন ছিল নিজের জন্মস্থান কুসুমপুরকে একদিন এরকম আর্ট ভিলেজের রূপ দেওয়ার। তিনি সে স্বপ্ন পূরণ করতে পারেননি। আজ সুপুত্র হিসেবে গর্বে অবিনাশবাবুর বুক চওড়া হয়ে যায়। বাবার স্বপ্ন পূরণের চেয়ে বেশি আনন্দের বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। 5 বছরের অক্লান্ত পরিশ্রমে অবিনাশবাবু ওই আর্ট ভিলেজটিকে দাঁড় করিয়েছেন। ছোট্ট গ্রাম, জনসংখ্যা খুবই কম, গ্রামের মানুষজন খুবই গরিব, কর্মসংস্থান খুব কম। অবিনাশবাবু তাদের কাছে ভগবান। তিনি নিজে উদ্যোগ নিয়ে কলকাতা থেকে তার ছাত্রছাত্রীদের নিয়ে এসে সকলকে প্রশিক্ষণ দিয়ে নিজের শিল্পকে উজাড় করে দিয়েছেন এখানকার মানুষের মধ্যে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে প্রায় সকলে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী। গ্রামের পথ ধরে ঘুরে বেড়ালে মনে হয় যেন কোনো এক রঙিন স্বপ্নের রাজ্যে এসে পড়েছি। মাটির বাড়ির দেওয়াল, পাঁচিল, উঠোন, তুলসীতলা সব তুলির টানে রাঙানো। দিন দিন প্রচার পাচ্ছে কুসুমপুর। বাইরে থেকে বহু টুরিস্ট আসেন, চড়া দাম দিয়ে মধুবনী পেইন্টিং কেনেন। তবুও অবিনাশবাবুর মতো মুন্সিয়ানা এই শিল্পীদের আঁকা ছবিগুলোতে নেই। যাই হোক, দিন দিন দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে কুসুমপুর। শীতের মৌসুমে টুরিস্ট সামলাতে রীতিমতো বেগ পেতে হয় এখানকার মানুষদের। গ্রামের সীমান্ত দিয়ে মাঠ ছেড়ে চলে গেছে রেল লাইন। যোগাযোগ ব্যবস্থাও ঠিকঠাক, কিন্তু থাকার জায়গা নেই। আশেপাশের শহর বা মফস্বল অনেক দূরে। এমতাবস্থায় অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন অবিনাশবাবু। ঠাকুরদার সাধের এই বাগান বাড়িটিকে তিনি একটি হেরিটেজ হোটেল তৈরি করবেন বলে ঠিক করেছেন, যাতে টুরিস্টরা এখানে এসে থাকতে পারে। তার মনে হয়েছে এতে প্রচার আরো বাড়বে, জনসমাগম বেশি হবে, ফলত ব্যবসা ভালো হবে। যদিও কলকাতায় ভালোই বাজার আছে এখানকার শিল্পীদের আঁকা ছবির, তবু এই এত সুন্দর বাড়িটা তো এমনভাবে পড়েই থাকে, আসা হয় না, থাকা হয় না। অবিনাশবাবু ভালোভাবে জানেন হোটেল উদ্বোধন হয়ে গেলে হুড়মুড় করে বুকিং আসবে। সেই উদ্দেশ্যেই কাগজপত্র সংক্রান্ত কিছু কাজকর্ম মেটাতে কয়েকদিনের জন্য এখানে আসার সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
বাড়িটা একটু রেনোভেট করা দরকার। এই বয়সে নিজে আর সেসব ঝামেলা নিতে চান না। এক পার্টিকে অ্যাপয়েন্ট করেছেন তিনি। তাদের আসার কথা আরো 4-5 দিন পর। ততদিন এখানেই থাকবেন তিনি। ওয়ার্কশপে ঘুরে বেরিয়েও তেমন কোনো লাভ হলো না অবিনাশবাবুর। ক্লান্ত মনে ক্লান্ত পায়ে হেঁটে আবার ফিরলেন নূপুর কুঞ্জে। গেট খুলে বাড়িতে এগোতেই পেছনের পুকুর ঘাটের দিকে চোখ চলে গেল তার, আর সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেল। হাতটা আবার কাঁপতে শুরু করেছে। অনেক দূর থেকে তিনি দেখতে পেলেন টিকলু ঘাটের বাঁধানো সিঁড়িতে চুপ করে বসে আছে। রাগে গজগজ করতে করতে সেই দিকে এগোলেন তিনি। মনে মনে বলতে লাগলেন, সব কটাকে নিয়ে হয়েছে আমার জ্বালা। উফ, এই শিশির বেটা 1 নম্বরে ফাঁকিবাজ। বলে গেলাম ছেলেটাকে চোখে চোখে রাখতে। নিঃশব্দে গিয়ে টিকলুর পেছনে দাঁড়ালেন অবিনাশবাবু। মুখ রাগে থমথম করছে। গম্ভীর গলায় বললেন, কিরে দাদু ভাই, তুই এখানে কি করছিস? তোকে না সকালবেলায় বারণ করলাম? টিকলু যেন শুনতেই পেল না। জলের দিকে কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ছেলেটা। পুকুরের কালচে সবুজ জলের দিকে তাকিয়ে অবিনাশবাবুর হাঁটুটা কেমন যেন কেঁপে গেল। এই সেই পুকুর যার জন্য 5টা বছর এখানে আসতে পারেননি অবিনাশবাবু। নানান অন্ধকার স্মৃতি তাড়া করে বেরিয়েছে তাকে। অপরাধ বোধ কুড়ে কুড়ে খেয়েছে। কত দুঃস্বপ্নময় রাত কেটেছে। পুকুরটার আশেপাশে গাছপালা এমন চাঁদোয়া তৈরি করেছে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। গা ছমছমে চাপা দমবন্ধকর একটা পরিবেশ। নিজেকে সামলে নিয়ে আবার গলা চড়ালেন অবিনাশবাবু। কিরে টিকলু, আমার কথা তোর কানে যাচ্ছে? এবার টিকলু ফিরে তাকাল, বিরক্ত ভাবলেশীন দৃষ্টি চোখে। তারপর ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল, তুমি সবসময় আমায় এরকম টর্মেন্ট করো কেন বলো তো দাদু? আমি তো চুপচাপ বসে আছি এখানে। তুমি তোমার কাজ করো না, আমার পিছনে কেন পড়ে আছো? অবিনাশবাবু অবাক হয়ে তাকালেন নাতির মুখের দিকে। কখনো এভাবে কথা বলে না টিকলু। কলকাতায় থাকতে কোনোদিন এমন বলেনি। এখানে আসার পর ছেলেটার মধ্যে কি একটা অদ্ভুত পরিবর্তন এসেছে যা তিনি বুঝতে পারছেন না, কিংবা ধরেও ধরতে পারছেন না। চোয়াল শক্ত হলো তার। টিকলু, মুখে মুখে তর্ক করবে না। উঠে এসো ওখান থেকে, চলো আমার সাথে ঘরে। বেয়াদব তৈরি হচ্ছ না দিন দিন। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে শিশি কাকাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। আমার সাথে এখানে থাকতে হলে আমার কথা শুনেই তোমাকে চলতে হবে। চলো চলো। স্কুলে বিনা কারণে মার খেলে বাচ্চারা যেমন বিরক্ত দৃষ্টিতে শিক্ষকের দিকে তাকায়, ঠিক সেইভাবে দাদুর দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও ঘাট থেকে উঠে এলো টিকলু। শীতের বেলা, রোদের তেজ কম, জলের ধারটায় আরো বেশি ঠান্ডা। দাদু নাতি হাত ধরাধরি করে যখন বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে, তখন কেউ দেখল না পুকুরের কালচে সবুজ জলতলের ওপর একটা কচি মুখমণ্ডল ভেসে উঠেই আবার মিলিয়ে গেল। জলে বিন্দুমাত্র ঢেউ উঠল না। ঘরে ঢুকে শিশিরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই খুব আচ্ছা রকম এক প্রস্ত ঝাড়লেন অবিনাশবাবু। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে? হ্যাঁ, তোমাকে বলে গিয়েছিলাম সকালবেলা যে ছেলেটাকে চোখে চোখে রাখতে। কখন বেরিয়ে গেছে দেখতেও পাওনি, তাই তো? অবিনাশবাবুর সঙ্গে টিকলুকে দেখে প্রথমেই শিশিরের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। কোন রকমে খাবি খেতে খেতে বলল, না মানে স্যার, আমি তো ওকে আপনার ঘরে রেখে বাইরে শিকল তুলে তারপর স্নানে ঢুকেছিলাম। বাইরে বেরোলো কিভাবে মানে? টিকলু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে। অবিনাশবাবু আরো বিরক্ত হলেন। আরে ধুর বাবা, নিশ্চয়ই ঠিক করে দরজা লাগাওনি, তাই জন্যই বেরিয়ে গেছে। এসো তো। আর দেখলাম সদর দরজাটা হাঁ করে খোলা। দেখো, আমি কিন্তু এখানে এসব উটকো ঝামেলা পোয়াতে আসিনি। মানে তুমি ওকে কাল সকালে বাড়ি রেখে আসবে তো? কিছু একটা বিপদ ঘটে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, বুঝলে? এবার টিকলু দাদুর হাত ছেড়ে অভিমানী কান্না ভেজা গলায় চিৎকার করে উঠল, না
আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি যাব না। অবিনাশবাবু আর নিজের রাগ লুকিয়ে রাখলেন না। হাঁটু গেড়ে বসে টিকলুর কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, যত ইচ্ছে কাঁদ, যা খুশি কর, তোকে আমি এখানে আর রাখবো না, রাখবো না, বুঝতে পেরেছিস? তুই আমার একটা কথাও শুনছিস না। এই শিশির, দাঁড়িয়ে না থেকে খাবার লাগা টেবিলে, খিদে পেয়েছে। সেই থেকে শুরু হলো টিকলুর ঘ্যান ঘ্যানানি। খেতে বসে কিচ্ছু খেলো না, আঙুল দিয়ে ভাত ঘাঁটাঘাঁটি করে উঠে গেল। অবিনাশবাবুর মেজাজ সপ্তমে চড়ল এবার। ওকে সত্যি আর এখানে রাখা যাবেই না। এত বেয়াদবি করতে আগে ওকে কখনো দেখেননি অবিনাশবাবু। কেন যে এরকম করছে ছেলেটা ভগবান জানে। ওই পুকুরটাই হলো কাল, এই জন্যই এখানে নিয়ে আসতে চাননি টিকলুকে। মনের ভেতর একসঙ্গে হাজার খচখচানি কাঠ পিঁপড়ের মতো দংশন করছে অবিনাশবাবুকে। এই জায়গাটা ভালো না, এই পুকুরটা ভালো না। এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে 5 বছর আগের এক অভিশপ্ত অধ্যায়। টিকলুকে এখানে নিয়ে আসাটা মোটেই উচিত হয়নি। অবিনাশবাবু সত্যি সত্যি ভেবেছিলেন না টিকলুকে বাড়ি পাঠিয়ে দেবেন গাড়িতে করে। শিশিরকে সেভাবে বলেও রেখেছিলেন তিনি, কিন্তু তার হয়ে উঠল না। সেদিন রাতের বেলাতেই টিকলুর ধুম জ্বর এলো। নিজের ঘরেই নাতিকে নিয়ে ঘুমোলেন অবিনাশবাবু। অনেক রাতের দিকে ঘুম ভেঙে উঠে দেখেন টিকলু প্রলাপ বকছে। ঘুম চোখে প্রথমে বুঝতে পারেননি, গায়ে মাথায় হাত দিয়ে দেখলেন তপ্ত লোহার মতো পুড়ে যাচ্ছে। বাকি রাতটা টিকলুর মাথার পাশে বসে জেগেই কাটিয়ে দিলেন অবিনাশবাবু। জলপট্টি দিলেন, নিজের সঙ্গে থাকা প্যারাসিটামল খাওয়ালেন। জ্বর নামলো ঘাম দিয়ে, কিন্তু আবার শেষ রাতের দিকে জ্বর এলো। এর মধ্যে প্রলাপ বকা থামেনি একবারও। এ অবস্থায় কোনোভাবে ওকে বাড়ি পাঠানো সম্ভব নয়। অবিনাশবাবুরও এখান থেকে যাওয়া সম্ভব নয়। সকাল হতেই শহর থেকে একজন ভালো ডাক্তার গাড়ি পাঠিয়ে নুপুর কুঞ্জে নিয়ে এলেন অবিনাশবাবু। মধ্যবয়স্ক ডাক্তার অনেকক্ষণ ধরে টিকলুকে চেক আপ করে গম্ভীর গলায় স্টেথোস্কোপ নামিয়ে রেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, নর্মাল ফিভার। বেশি পরিমাণে কফ বসে গিয়েছে বুকে। শীতকালে এমনটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কোনো অনিয়ম করেছিল কি? নাতিকে নিয়ে রীতিমতো জেরবার হয়ে গেছেন অবিনাশবাবু। উপরন্তু কাল রাত থেকে ঘুম নেই, চোখে মুখে উদ্বিগ্ন ছাপ। হ্যাঁ, আর বলবেন না। আমাদের বাড়ির পিছন দিকটা একটা পুকুর আছে, ওর ওখানে দিনের মধ্যে 100 বার যাওয়া চাই। গিয়ে চুপ করে বসে থাকে, একদম কথা শোনে না। টিকলু খাটের উপর চুপ করে শুয়ে ঘুমিয়ে, মাথায় জলপট্টি দেওয়া। ডাক্তারবাবু মৃদু হেসে বললেন, বুঝেছি, শীতকালে জলে ঠান্ডা হাওয়া লেগে এমন হতে পারে। ভয় পাবেন না, সেরে যাবে 2 দিনের মধ্যেই। আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, এগুলো আনিয়ে নেবেন আজকের মধ্যেই। আমার নম্বরটা দিয়ে রাখছি, বাড়াবাড়ি হলে একটা কল করে নেবেন। ডাক্তারবাবু ওষুধপত্র লিখে দিয়ে বেরিয়ে গেলেন শিশিরের সঙ্গে। সকালের ওষুধগুলো খাওয়া হয়নি অবিনাশবাবুর। বেশ বেলা গড়িয়েছে। ব্রেকফাস্ট কোনো রকমে করেছেন। আজ তার নিজেরই অনেক অনিয়ম হয়েছে। শরীরটা তাঁরও খারাপ লাগছে। এই বয়সে এত ধকল সয় না। তার একমাত্র নাতি টিকলু। চোখের মনির মতো যত্নে রাখেন, ভালোবাসেন। এই এক রাতের মধ্যে ছেলেটা কেমন বিছানার সঙ্গে লেগে গিয়েছে। ডাক্তারবাবুকে ড্রপ করে দিয়ে ওষুধপত্র নিয়ে শিশিরের ফিরে আসতে আসতে সন্ধে গড়ল। শহর এখান থেকে কমটা দূর নয়। আজ অবিনাশবাবুকেই হাত পুড়িয়ে সামান্য কিছু চালে ডালে ফুটিয়ে নিতে হয়েছে। সারাদিনে টিকলুর জ্বর কখনো কমছে, কখনো বেড়েছে। শিশির আসতেই ওকে সামান্য কিছু খাওয়াতে পারলেন অবিনাশবাবু। সারাদিন ছেলেটার পেটে কিচ্ছু পড়েনি, ওষুধগুলো খেতে হবে তো। গভীর রাতের দিকে আজ আবার ঘুম ভেঙে গেল অবিনাশবাবুর। টিকলু অসুস্থ, এমনিতেও তার গাঢ় ঘুম হওয়ার কথা নয়। স্বভাববশতই দেখতে উঠেছিলেন ওষুধগুলো খাওয়ার পর ছেলেটার জ্বর নামলো কিনা। ঘুম চোখে পাশ ঘুরে টিকলুর বালিশে হাতটা ঠেকাতে চমকে উঠলেন তিনি। জায়গাটা ফাঁকা। তাড়াতাড়ি ঠেলে উঠে বসলেন। বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে হতভম্ব, আতঙ্কিত হয়ে তাকিয়ে রইলেন ফাঁকা বিছানাটার দিকে। টিকলু কোথায় গেল? লেপ কাঁথা সব সরিয়ে রাখা।
অবিনাশবাবু দেখলেন ঘরের দরজা হাঁ করে খোলা। কাঁপা পা দুটো বিছানা থেকে নামতে গিয়ে স্লিপার জোড়া খুঁজে পেলে না। কোন রকমে বেডসাইড টেবিল থেকে টর্চটা তুলে নিলেন। টলতে টলতে দৌড়লেন শিশিরের ঘরের দিকে। অসংলগ্ন হাতের দরজা ধাক্কাধাক্কিতে অনেকক্ষণ পর শিশির দরজা খুলল। শীতের রাত, গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল বোধহয়। দরজা খুলে শিশির দেখল স্যার ঠকঠক করে কাঁপছেন। এই প্রচন্ড শীতেও মুখ ভিজে গিয়েছে ঘামে। অবিনাশবাবু কোনো রকমে বলতে পারলেন, টিকলু, এ কি বিছানায় নেই? টিকলু নেই? অবিনাশবাবুর হাতে ধরে থাকা টর্চটা জ্বালিয়ে দুজনে মিলে ধরাধরি করে নেমে এলেন নিচে। সদর দরজা খোলা। তারা দুজনেই জানেন টিকলু কোথায় গিয়েছে। শিশির ধরে ধরে অবিনাশবাবুকে নিয়ে গেল সেই পুকুর ঘাটের কাছে। ঘাটের নিচের দিকটায় টর্চের আলোর বিমটা গিয়ে পড়তেই হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল অবিনাশবাবুর। প্রচন্ড উত্তেজনায় চিৎকার করে উঠলেন তিনি, দাদু ভাই! ঘাটের একেবারে শেষ ধাপে চিত হয়ে এলিয়ে পড়ে রয়েছে টিকলু। মাথা থেকে কোমর অব্দি অংশটা ঘাটের উপরে, কোমর থেকে বাকি অংশটা জলের নিচে। চামড়ার সঙ্গে লেগে রয়েছে ভিজে সবে জামা প্যান্ট। খাবি খাওয়া মাছের মতন ওর বুকটা একবার উপরে উঠছে প্রচন্ড জোরে, আবার নিচে নামছে। চোখ উল্টে সাদা অংশ বেরিয়ে এসেছে। অবিনাশবাবু আরেকটু হলেই মাথা ঘুরে পড়ে যাবেন। শিশির বুদ্ধি করে তাকে ওখানেই মাটিতে বসিয়ে দিল। তারপর টর্চটা নিয়ে তরতরিয়ে নেমে গেল ঘাটবে। কিছুক্ষণের মধ্যেই টেনে হিঁচড়ে টিকলুর শরীরটাকে তুলে নিয়ে এলো ঘাটের উপর। তারপর পাঁজা কোলা করে তুলে অবিনাশবাবুর উদ্দেশ্যে বলল, স্যার, স্যার, ঘরে চলুন তাড়াতাড়ি। অবিনাশবাবু পাথরের মতো বসেছিলেন মাটিতে থেবড়ে। শিশিরের ডাকাডাকিতে হুঁশ ফিরল। উঠে শিশিরের পেছন পেছন দৌড়লেন তিনি। ভীষণ জোরে নিঃশ্বাস পড়ছে তার। ফুসফুসটা মনে হচ্ছে ফেটে যাবে। মেঝেতে একটা সাদা চাদর পেতে খুব দ্রুততার সঙ্গে টিকলুকে শুইয়ে দিল শিশির। তারপর ওর বুকের উপর হাতের বিশেষ ভঙ্গিতে চাপ দিতেই মুখের থেকে বকবক করে বেরিয়ে এলো পুকুরের নোংরা জল। চোখ মেলে তাকালো টিকলু। ঠিক তখনই টিকলুর চোখে চোখ পড়ল অবিনাশবাবুর। কালো ছিল টিকলুর চোখের মনি, কিন্তু প্রথমবার চোখ খুলে তাকাতেই অবিনাশবাবু দেখলেন, স্পষ্টই দেখলেন, টিকলুর চোখের মনির রং হয়ে গিয়েছে ধূসর বাদামি। এই ধূসর বাদামি রঙের চোখের মনি অবিনাশবাবু খুব ভালো করে চিনতেন 5 বছর আগে। আতঙ্কে চমকে দুপা পেছনে সরে এলেন তিনি। ঠিক সঙ্গে সঙ্গে টিকলুর মুখ থেকে বেরোলো কেবল দুটো কথা, আমি খোকা। স্নায়ুর উপর আর চাপ নিতে পারলেন না অবিনাশবাবু। ধপ করে মেঝেতে বসে পড়লেন, চিৎকার করে উঠলেন, না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলেন তিনি। কেমন করে সম্ভব? না 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 না, এ অসম্ভব, এ অসম্ভব। শিশির অবিনাশবাবুর দিকে তাকিয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে। কাকে সামাল দেবে সে? এই অসুস্থ ছেলেটাকে নাকি হঠাৎ ভীমরতিতে পাওয়া এই বুড়োটাকে? অসহায় ভাবে সে বলে উঠল, কি হয়েছে স্যার? অমন করছেন কেন? কি হতে পারে না, কি অসম্ভব? এই তো দেখুন টিকলু চোখ মেলে তাকিয়েছে। আপনি অমন করছেন কেন স্যার? স্যার! শিশিরের কথায় মাথা তুলে আবার টিকলুর দিকে তাকালেন অবিনাশবাবু। না, কোথায় সেই ধূসর বাদামি চোখ? টিকলু চোখ পিটপিট করে তাকিয়েছে দাদুর দিকে। এইমাত্র কি বলল? খোকার নাম নিল। কানে ভুল শুনলেন অবিনাশবাবু? আচ্ছা, শিশিরও কি শুনতে পেয়েছে? নিজেকে সামলে নিলেন অবিনাশবাবু। এখন এসব ভেবে নিজেকে ব্যতিব্যস্ত করার সময় নয়। ছেলেটাকে গা হাত পা ধুয়ে মুছিয়ে পরিষ্কার করতে হবে, গরম করতে হবে, না হলে নিউমোনিয়া হয়ে মারা যাবে অবধারিতভাবে।
পুরো ঘটনাটার অভিজ্ঞতায় প্রচন্ড রকমের হতভম্ব আতঙ্কিত হয়ে রয়েছেন অবিনাশবাবু। তিনি বুঝতে পারছেন না কিভাবে এমন অসুস্থ শরীরে কখনই বা দরজা খুলে গেল এই পুকুরের ঘাটে, আর কেনই বা এই ঠান্ডার মধ্যে জলে নেমে গিয়েছিল ছেলেটা। আচ্ছা, ও কি ডুবেই গিয়েছিল? তাই হবে, না হলে মাথার চুল অবধি ভেজা কেন? তাহলে ওকে পুকুরের ঘাটে কে তুলে দিল? ওকে নিজেই সাঁতরে উঠেছে? অবিনাশবাবুর মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেলেও কিছুই বলতে পারলেন না তিনি। স্নায়ু শক্ত রেখেছেন। শিশির খুব দ্রুততার সঙ্গে যা করণীয় তাই করছে। তিনি তাকে সাহায্য করার মতো অবস্থাতেও নেই। ধপ করে গিয়ে বসে পড়লেন ঘরের কোণার সোফায়। শিশির টিকলুকে নিয়ে বাথরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে গিজারের কল থেকে গরম জল পড়ার শব্দ শুনলেন অবিনাশবাবু। তারপর মুছিয়ে টুচিয়ে জামা কাপড় পরিয়ে আবার বিছানায় ওকে শুইয়ে দিল শিশির। ততক্ষণে ওর প্রলাপ বকাটা আবার শুরু হয়েছে। দাঁত চেপে বিড়বিড় করে একটাই কথা বারবার বলে যাচ্ছে। ওর চোখ দুটো বন্ধ, সম্পূর্ণ বন্ধ। হঠাৎ হঠাৎ কি মনে হতে সোফা ছেড়ে উঠে এলেন অবিনাশবাবু। ঝুঁকে পড়লেন নাতির মুখের উপরে। ভালো করে কান পেতে কি একটা যেন শুনলেন। বোঝার চেষ্টা করলেন ওর প্রলাপের বিড়বিড়ানি। এই কথাটাই আউড়ে যাচ্ছে টিকলু। অবিনাশবাবুর মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গিয়েছে। মুখে নেমেছে আঁধার, সেটা চোখ এড়ায় না শিশিরের। আস্তে আস্তে জিজ্ঞেস করে, স্যার, টিকলু কি বলছে? কে খোকা? শিশিরের কথার কোনো উত্তর না দিয়ে নিজের মনেই বিড়বিড় করে বকতে থাকেন অবিনাশবাবু। তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো। ওর 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 অবস্থাও এমিলির মতো হবে। এমিলির মতো ওকেও নিয়ে যাবে। এমিলির মতো হবে ওর অবস্থা। হ্যাঁ, ওর অবস্থাও এমিলির মতো হবে। শিশির আরো হতভম্ব হয়ে যায়। স্যার, আমি আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? এমিলি কে? খোকাই বা কে? কেমন যেন শান্ত হয়ে যান অবিনাশবাবু। মাটির দিকে তাকিয়ে কি যেন ভাবেন। তারপর চোখের ইশারায় শিশিরকে ঘর থেকে বেরিয়ে আসতে বলেন তিনি। বাইরে এসে ঘরের দরজা ভালো মতো লাগিয়ে খুব মিহি স্বরে বলেন, যাও, একটু কড়া করে চা করে নিয়ে এসো। খুব ক্লান্ত লাগছে। আমি ড্রয়িং রুমে বসছি। শিশির তখনও হতভম্ব। কিছু না বুঝে ঘাড় নেড়ে চলে গেল রান্নাঘরের দিকে। চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকল। কিছুক্ষণ পরে নিজের জন্যও এক কাপ বানিয়ে এনেছে। অবিনাশবাবুর হাতে কাপটা দিতে তিনি বললেন, বসো। তারপর চায়ে একটা চুমুক দিয়ে কোনো রকম গৌরচন্দ্রিকা না করে সোজা চলে গেলেন আসল কথায়। তুমি জিজ্ঞাসা করেছিলে না যে খোকা কে? শোনো তাহলে, তুমি আমার সাথে রয়েছো আজ প্রায় 4 বছর হলো। তার আগে আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। খোকা ছিল এক অনাথ বাচ্চা, পথ শিশু। আজ থেকে ঠিক 8 বছর আগেকার কথা। দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম খোকাকে। দেখো, এরকম তো অনেকেই থাকে রাস্তাঘাটে, কিন্তু ওর মতো নিঃসঙ্গ, একাকী, অসহায় শিশু আমি দুটো দেখিনি, জানো শিশির। মা নেই, বাবা নেই, কোনো সঙ্গী নেই, রাস্তার ধারে একাকী বসে রয়েছে। ক্ষুধায়, অনাহারে চোখ দুটো ছলছল করছে। তখন টিকলুর সবে 2 বছর। ছেলেটার মায়া ভরা মুখ দেখে টিকলুর কথা মনে পড়ল আমার। মনে হলো, এত অর্থ, এত বিত্ত, বৈভব কোন কাজে লাগবে যদি না কারোর পাশে কখনো বিপদের দিনে দাঁড়াতে না পারি। আমার বাড়িতে তো এমনিই কতজন শরিক, আরো একটা পেট বাড়লে কি আমার খরচ খুব বেড়ে যাবে?
আগু পিছু অত না ভেবে বাড়ি নিয়ে এলাম বাচ্চাটাকে। প্রথমে আসতে চাইছিল না, খুব কুণ্ঠা বোধ করছিল, ভয় পাচ্ছিল। গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ ওর সাথে কথা বলি, কিছু খাবারও কিনে দিই। আস্তে আস্তে সহজ হয় ছেলেটা। পুজোর পরে ওকে নিয়ে আসি এখানে, এই নুপুরকুঞ্জে। কারণ আমি তখন কলকাতায় খুব একটা থাকতাম না, দুর্গাপুজো উপলক্ষে গিয়েছিলাম। তখন আমার স্টুডিও ছিল এটাই। কলকাতার বাড়িতে কোকাকে রেখে এলে ওর যত্ন আত্মি কেউ করতো না, সেটা আমি জানি। বাচ্চাটার উপর আমার একটা মায়া পড়ে গিয়েছিল। আর একটু আগে এমিলির নাম বললাম না, ও ছিল তখন আমার অ্যাসিস্ট্যান্ট কাম ছাত্রী। বয়সে অনেকটাই ছোট ছিল আমার থেকে। খুব স্নেহ করতাম ওকে। এ বাড়িতে থাকতাম আমরা চারজন, আমি, এমিলি, খোকা এবং এক মহিলা যে আমাদের রান্না বান্না এবং ঠিকে কাজগুলো করে দিত। কলকাতা যাওয়ার প্রায় ছেড়েই দিয়েছিলাম তখন। এখানেই বসে গ্রামের প্রাকৃতিক পরিবেশে তখন সৃষ্টি করছি আমার একের পর এক ছবি। যদিও সেগুলো তেমন ভাবে কোনোদিনই সাফল্যের মুখ দেখেনি। কে জানে, হয়তো কনসেপ্ট পছন্দ হতো না সবার। যাই হোক, এমিলি খোকার দেখভাল করতো খুব ভালোভাবে। ওরা ওদের মতো থাকতো, আমি আমার মতো। সব ঠিকই চলছিল। 3টে বছর নির্ঝঞ্ঝাটে কাটালাম। তখনই এই মধুবনী আর্ট নিয়ে প্রচুর পড়াশোনা এবং প্র্যাকটিস করা শুরু করি। এর আগে কন্টেম্পোরারি আর্টে বেশি ঝোঁক ছিল আমার। এবং জানো শিশির, এই সময় আমি বুঝলাম এটাই আমার, যাকে বলে নিস। এতদিন ধরে যা করছিলাম তাতে আমি আমার বংশের পূর্বপুরুষদের মতো খ্যাতি পাইনি। মধুবনী চিত্রকলা আমাকে এনে দিল জীবনের প্রথম খ্যাতির স্বাদ। একের পর এক মাস্টারপিস তৈরি করলাম আমি। প্রচুর দামে বিক্রি হলো দেশে বিদেশে। কিন্তু জানো তো, কিছু কিছু মানুষের কপালে না সুখ একদম সহ্য হয় না। আমি হলাম সেই ধরনের হতভাগ্য মানুষ। একদিন হঠাৎ করেই ঘটে গেল একটা দুর্ঘটনা। তখনও এই গ্রামে তো আর্ট ভিলেজ গড়ে ওঠেনি, সদ্য পরিকল্পনা চলছে। বাস্তবায়িত করার মতো অর্থ জোগাড় করছি একটু একটু করে। ঠিক তখনই ঘটল ঘটনাটা। নুপুরকুঞ্জের চার দেওয়ালের মধ্যেই খেলতো খোকা। ওই যে পুকুরটা, টিকলুকে কেন ওই পুকুরের কাছে যেতে বারণ করি জানো? পুকুরটা অনেক কিছু কেড়ে নিয়েছে আমার। আমার শান্তি, সুখ, আমার শিল্প, সব। আরে চায়ে চুমুক দাও শিশির, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এখনো অনেক কিছু বলার বাকি। নাও নাও নাও, চুমুক দাও। শিশির হাঁ করে তার স্যারের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। এতক্ষণে স্যারের কথায় হুঁশ ফিরল। চায়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বুঝলো সত্যিই ঠান্ডা হয়ে গিয়েছে চা। নামিয়ে রাখলো কাপটা। ইতিমধ্যে অবিনাশবাবু একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন। এইরকমই কোনো এক শীতের দুপুর ছিল সেদিন। এমিলি কোথায় ছিল আমার ঠিক মনে নেই, মনে পড়ছেও না এই মুহূর্তে। আমি আমার স্টুডিওতে ব্যস্ত ছিলাম আঁকা নিয়ে। তখন আমার উপর বিরাট চাপ, বুঝলে, বিরাট। যে মানুষের কাছে কালে ভদ্রে কখনো সখনো পেন্টিং এর অর্ডার আসতো, সেই আমি তখন 1 মাসে 10 থেকে 12টা অর্ডার নিয়ে বসে আছি। তাহলেই ভাবতে পারছো। সেদিনও খোকা রোজকারের মতোই বাইরে একা একা খেলছিল ওর পছন্দের একটা লাল বল নিয়ে। সেটা হয়তো কোনোভাবে পুকুরে পড়ে যায়। সেই বলটা আনতে গিয়ে কিভাবে পা হড়কে পুকুরে পড়ে যায় খোকা,
সাঁতার জানতো না বোধহয়, আর উঠতে পারেনি। এতটাই নিজের কাজে বুঁদ হয়েছিলাম। আর এমিলিও কোন চুলোয় গিয়ে মরেছিল আমি জানি না, যে আমাদের দুজনের কেউই ওর চিৎকার শুনতে পায়নি, বা হয়তো চিৎকার করার সময়ই পায়নি। ওই পুকুরটা বেশ গভীর, তলায় পাঁকে একেবারে পা আটকে গেলে সাঁতরে ওপরে উঠে আসা সম্ভব নয়। সাঁতার না জানলে তো নয়। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও যখন খোকা ঘরে এলো না, তখন আমার টনক নড়ল। বাইরে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, শেষমেশ দেখলাম পুকুরের জলের উপর ওর লাল বলটা ভেসে রয়েছে। যা বোঝার বুঝে গেলাম। ওই ভর সন্ধ্যাবেলাতেই এ গ্রামের দুজন তাগড়া জোয়ানকে বেশ কিছু টাকার লোভ দেখিয়ে নামালাম পুকুরে। খোকার নিথর দেহটা ওরা যখন ঘাটে তুলল, তখন সন্ধে গড়িয়ে গেছে। আমার নিজেকে ধিক্কার দেওয়ার, তিরস্কার করার মতো কোনো ভাষা ছিল না শিশির, কোনো ভাষা ছিল না। এত অসাবধান আমি, এত স্বার্থপর, নিজের কাজে এত মশগুল ছিলাম যে ছেলেটাকে একটু চোখে চোখে রাখতে পারিনি। তাহলে হয়তো ওই দৃশ্য আমাকে দেখতে হতো না ওই বয়সে। এর কিছুদিন পরে ওই পুকুরটা এমিলিকেও কেড়ে নিল, আমার প্রিয় ছাত্রী। খোকা মারা যাওয়ার পর এমিলি কেমন যেন হয়ে গিয়েছিল। এই ঠিক যেমন টিকলু গিয়ে পুকুর ঘাটে বসে থাকে কোনো কারণ ছাড়াই, এমিলিও এমন আচরণ করতো জানো শিশির, এরকমই আচরণ করত। শেষে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ওর লাশটা ঘাটের ওপর চিত হয়ে পড়ে থাকতে দেখলাম। মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, ফুলে থাকা পেট দেখে বোঝা যাচ্ছিল প্রচুর পরিমাণে জল খেয়ে ফেলেছে। তাই তো আমি খুব ভয় পাচ্ছি টিকলুকে নিয়ে। আমার টিকলু যদি... কথাগুলো বলতে বলতে গলার স্বর অনেকক্ষণ আগে কেঁপে গিয়েছিল অবিনাশবাবুর। এবার দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন তিনি। শিশির পাথরের মূর্তির মতো বসে রয়েছে। কি উত্তর দেওয়া উচিত কিছুই সে জানে না। অবিনাশবাবু খানিকক্ষণ মাথা নিচু করে বসে থেকে তার কপালের উপর নুইয়ে পড়া লম্বা কাঁচা পাকা চুলগুলিকে কপালের উপর টেনে সোজা হয়ে বসলেন। নাক টেনে গলা পরিষ্কার করে নিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে আবার বলতে শুরু করলেন। ওই ঘটনার পর থেকেই আমার নার্ভের সমস্যা শুরু হয়। নিজের চেয়ে বয়সে ছোট দুটো তাজা প্রাণকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলে কার মানসিক ভারসাম্য ঠিক থাকে বলতো শিশির? সেই সময় থেকে বড্ড হাত কাঁপে। আচ্ছা শিশির, তুমি তো আমার সাথে এতগুলো বছর রয়েছ, কখনো আমায় তুলি ধরতে দেখেছ? দেখনি তো, দেখবেও না আর কখনো, কারণ আমার শিল্প শেষ হয়ে গিয়েছে তখনই। শিল্পী সত্তা মরে গিয়েছে, আর আমি কোনোদিনও কিছু সৃষ্টি করতে পারিনি। আমার জীবনটা সেই সময়ের পর থেকে অভিশপ্ত হয়ে গিয়েছে, অভিশপ্ত। এসব কথা খুব কম লোকেই জানে, হাতে গোনা 2 বা 3 জন। আজ তুমি জানলে। টিকলু তো জানেই না। এই 5টা বছর অনেক চেষ্টা করেছি নিজেকে স্বাভাবিক রাখার, স্বাভাবিক করার, স্বাভাবিক ছন্দে জীবনটাকে ফিরিয়ে আনার, কিন্তু কোথাও না কোথাও গিয়ে খোকার কথা, এমিলির কথা আমার বারবার মনে পড়ে। ওই জন্যই এতগুলো বছর এই বাড়িতে আমি পা রাখিনি। এখন নেহাত ঠেকায় পড়ে। এতক্ষণ পরে মুখ খুলল শিশির। মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে ওর। কিন্তু স্যার, টিকলু যদি এসব ব্যাপারে কিছু নাই জানবে, তাহলে খোকার নামটা নিচ্ছে কি করে?
আমি ব্যাপারটা অনেক দিন থেকেই বুঝতে পারছিলাম, কিন্তু যাকে। আচ্ছা শিশির, তুমি অলৌকিক সত্তা, মৃত্যুর পর ফিরে আসা, প্রেত লোক, এসবে বিশ্বাস করো? ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:45 বাজছে। শীতের এমন গভীর রাতে নিশুতি আধা অন্ধকার পরিবেশে বসে কথাটা শিশিরের কানের মধ্যে যেন গরম সীসা ঢেলে দিল। বিশ্বাস না করলেও শিশির উত্তর দিল, করি স্যার, কিন্তু কেন বলুন তো? এখনো বুঝতে পারোনি? খোকার প্রেতাত্মা ওই পুকুরটার মধ্যে বন্দী হয়ে আছে, আর ও আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে টিকলুকে মাধ্যম করে। তাই ওই পুকুরটা ওকে অত টানে। বলছিল আমাকে ওর নাকি ওখানে কোনো নতুন বন্ধু হয়েছে, তাকে কেবল টিকলুই দেখতে পায়। সে নাকি জলের ভেতরে থাকে। এখন তুমি বলো তো, নূপুরকুঞ্জের মধ্যে গ্রামের ছেলেপিলেরা তো আর পাঁচিল টপকে ঢুকবে না। আর তাছাড়াও তুমি নিজে ভেবে দেখো শিশির, কোনো মানুষ জলের মধ্যে কিভাবে থাকতে পারে? এও ভেবে দেখো, ওর আজকে যা জ্বর ছিল গায়ে, ওর পক্ষে নিজের ইচ্ছে এতগুলো দরজা খুলে বাড়ি যাওয়াটা প্রায় অসম্ভব। ভেতরে ভেতরে একবার শিউরে ওঠেন অবিনাশবাবু। জানি না ওকে নিয়ে আজকে পুকুরে চুবিয়ে মেরে ফেলতে চাইছিল কিনা। আমরা হয়তো খুব সঠিক সময় পৌঁছে গিয়েছি। এই বাড়িটা মোটেও ওর জন্য আর নিরাপদ নয় শিশির। ওকে খুব শীঘ্রই সারিয়ে তুলতে হবে। তারপর তুমি ওকে কলকাতায় রেখে আসবে, কেমন? আর এইটুকু সময় ওকে চোখে চোখে রাখতে হবে। ওকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না, এক মুহূর্তের জন্যও না। মাথা নিচু করলেন অবিনাশবাবু। শিশির তখনও কিংকর্তব্য বিমূঢ়ের মতো চেয়ে রয়েছে তার দিকে। দুজনের মধ্যেই খানিকক্ষণের অখণ্ড নীরবতা। তারপর শিশিরই প্রশ্ন করল, স্যার, তাহলে কি আপনি আজকে রাত্রিটুকুও জাগবেন? না, যতদিন না টিকলু সেরে উঠছে। এইমাত্র কি বললাম শুনলে না? আপনি গতকাল রাতেও ঘুমননি স্যার। আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন, আমি পাহারা দিচ্ছি ওকে। আর আমার রাতে জাগতে কোনো অসুবিধা নেই স্যার। পূর্ণ দৃষ্টিতে শিশিরের দিকে তাকান অবিনাশবাবু। শিশির, এই যে তুমি ওর রক্তের সম্পর্কে কেউ না হয়েও ওর জন্য এত করো, এত ভালোবাসো ওকে, এর জন্য বোধহয় আমি তোমাকে কোনোদিনও পুরস্কৃত করতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার সবচেয়ে বড় ভরসা। প্রয়োজন পড়লে আমি অবশ্যই তোমার সাহায্য নেব। আপাতত আজ রাতটা আমি জাগি। তুমি ঘুমাও তোমার ঘরে গিয়ে, যাও। খানিক ক্ষুণ্ণ হয় শিশির। মাথা নিচু করে বলে, এভাবে কেন বলছেন স্যার? হ্যাঁ, মানছি আমি বিয়ে থা করিনি, সংসার করিনি, তাই বলে কি আমি বাচ্চা ভালোবাসতে পারি না? আরে টিকলু তো আমার ভাইপো হয়। হ্যাঁ, হয় না? আপনি বলুন। অবশ্যই হয়। তুমি না থাকলে আজ ওকে পুকুর থেকে উদ্ধার করার ক্ষমতা আমার ছিল না। কিন্তু আজ রাতটা আমি একাই জাগব। তুমি ঘরে যাও। এরপর শিশিরের আর জোরাজুরি খাটে না। রাত অবশ্য বেশি বাকি নেই। এক নতুন অস্বস্তির সূত্রপাত। রাতে আর কোনো অসুবিধা হয়নি, তবে প্রায় সকাল 11:30 বেজে গেল, এখনো অবধি টিকলুর ঘুম থেকে ওঠার কোনো লক্ষণ নেই। সে ঘুমোচ্ছে, এক টানা ঘুমিয়ে যাচ্ছে। অবিনাশবাবু চিন্তিত মুখে ওর বিছানার কাছে বসে আছে, ওর মুখের দিকে তাকিয়ে। অবিনাশবাবুর এতক্ষণ ধরে ওকে পর্যবেক্ষণ করে মনে হয়েছে ঘুমিয়ে থাকলেও টিকলুর সমস্ত শরীরটা যেন সচল। ওর চোখের পাতা দুটোই শুধু বন্ধ, হাত পা মাঝে মাঝে নড়ে উঠছে। পুকুরের জলের উপর পোকা সাঁতার কাটলে যেমন ছোট ছোট ঢেউ ওঠে, টিকলুর চামড়ার উপর সেরকম কাঁপন মাঝে মাঝে উঠছে।
খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর। বুকটা একবার উঠছে একবার নামছে। গায়ে হাত দিয়ে তিনি দেখেছেন জ্বর একেবারে উধাও, স্বাভাবিক তাপমাত্রা। দু একবার ডেকেছেন নাতিকে গায়ে হাত দিয়ে, ঠিক চোখ খোলেনি। আরো একটা ব্যাপার অবিনাশবাবু তার ঘ্রাণেন্দ্রিয় দিয়ে অনুভব করেছেন, একটা গন্ধ, একটা পচা পঙ্কিল গন্ধ। গতকাল রাতে টিকলুকে পুকুর থেকে তুলে আনার পর যথেষ্ট ভালো করে গরম জল দিয়ে স্নান করিয়ে তারপরেই বিছানায় শোয়ানো হয়েছিল। তবুও ওর বিছানাটার আশেপাশে সেই পুকুরের পাক কাঁদার গন্ধটা এখনো কেমন যেন নাকে লাগছে। এভাবে সারাটা বেলা কাটল, ওকে ঘুম থেকে ওঠানো গেল না। এ আবার কি নতুন উপসর্গ? শিশির দেখে শুনে বলল, বাবু থাক, ওকে ডাকবেন না, জ্বরটা ছেড়ে গিয়েছে, হয়তো শরীরটা ক্লান্ত তাই ঘুমাচ্ছে। থাকি, যখন উঠবে তখন খাবে না হয়। অবিনাশবাবু কিন্তু এই কথায় তেমনভাবে আশ্বস্ত হলেন না, কারণ তিনি যে বিষয়গুলো লক্ষ্য করেছেন সেগুলো শিশির লক্ষ্য করেনি। মানুষ সাধারণভাবে যেমন ঘুমোয় টিকলো তেমনভাবে ঘুমোচ্ছে না, একটু অস্বাভাবিক, একটু না অনেকটা বেশি। তিনি যে ভুল ছিলেন না তা তিনি প্রমাণ পেলেন সেদিন রাতে। সারাদিনের মধ্যে একবারও ওঠেনি টিকলো। একটা মানুষ টানা 24 ঘন্টা কি করে ঘুমোতে পারে? তিনি এবং শিশির দুজনেই বেশ ঘাবড়ে গিয়েছিলেন যখন সন্ধে পেরিয়ে রাত হয়ে যাওয়ার পরেও টিকলুর ঘুম ভাঙল না। এমত অবস্থায় কি করা উচিত দুজনের কেউই বুঝে উঠতে পারছিলেন না। এত রাতে ডাক্তারকে ফোন করলেও তিনি শহর থেকে আসবেন না। কাল সকাল ছাড়া আর কোনো উপায় নেই। এই ঘরের বিছানাটা অনেক বড়, টিকলু একপাশে শুয়ে ঘুমোচ্ছে। সারা রাত জেগে কাটাবেন বলে টিকলুর পাশে তাকিয়ে ঠেস দিয়ে আজ শোয়া হয়ে শরৎ রচনাবলীটা নিয়ে বসেছিলেন অবিনাশবাবু। গত রাতে ঘুম হয়নি, এবং তার উপর শীতের কামড়, অসহ্য নিস্তব্ধতার। ঘরের কেবলমাত্র ঘড়ির টিকটিকানি ছাড়া অন্য যে কোনো শব্দের অনুপস্থিতি অবিনাশবাবুর চোখের পাতা ভারী করে তুলেছিল। এবং শেষমেশ তিনি টিকলুর পাশে ঘুমিয়ে পড়েছিলেন লেপ টেনে। আবারও ঘুম ভাঙল আজ রাতে, অনেক রাতে। ঘুম ভাঙল একটা তীব্র অস্বস্তিতে। প্রচন্ড গরম লাগছে, সারা শরীর বোধহয় ঘেমে উঠেছে তার। ঘুম ভেঙে উঠে কতক্ষণ এপাশ ওপাশ উসকুস করছেন তিনি জানেন না। হঠাৎ করেই চোখ মেলে তাকালেন। নিজের একেবারে মুখের কাছে যে দৃশ্যটা দেখলেন সেটা বোধহয় ঘুম ভেঙে দেখবেন এমনটা কল্পনাও করেননি অবিনাশবাবু। তার বুকের উপর উঠে দুদিকে পা ছড়িয়ে বসে আছে টিকলি। ঘরের আলোটা জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিলেন অবিনাশবাবু। টিকলু তার দিকে জল জলে চোখে তাকিয়ে রয়েছে। সে চোখের বর্ণ ধূসর বাদামি, পরনে কেবলমাত্র হাফ প্যান্টটা, ঊর্ধ্বাঙ্গ খালি। আচমকা ঘুম ভেঙে এমন দৃশ্য দেখাতে অবিনাশবাবু মোমের মতো জমে গেলেন। টিকলুর সারা গা বেয়ে জল টপকাচ্ছে ফোঁটা ফোঁটা করে। টিকলু কিন্তু টিকলুর মতো দেখতে নয়, বরং অন্যরকম লাগছে দেখতে। ওকে খোকার মতো লাগছে। চিৎকার করতে চাইলেন অবিনাশবাবু, কিন্তু পারলেন না। মুখ দিয়ে গোঙানির শব্দ বের হল না। যেন তাকে বোবায় ধরেছে। তার দেহের উপর যে শরীরটা বসে আছে সেটা যেন কোনো জ্যান্ত মানুষই নয়, যেন বহুদিন আগে জলে ডুবে মরে যাওয়া একটা লাশ। তার সারা শরীরের চামড়াগুলো জলে ডুবে ফুলে উঠেছে, সাদা হয়ে গেছে। সকালে যে বিশ্রী পাঁক পচা গন্ধটা পেয়েছিলেন সেই গন্ধটা হঠাৎ করেই বেড়ে উঠেছে ঘরের মধ্যে। টিকলু মুখটা খানিক নিচে নামিয়ে অবিনাশবাবুর মুখের প্রায় কাছে মুখ রেখে সম্পূর্ণ অন্য কণ্ঠে বলে উঠল, কি এত ভয় পাচ্ছ কেন? আমাকে এখন আর ভালো লাগে না দাদু। এই কণ্ঠস্বর অবিনাশবাবু খুব ভালো করেছিলেন, কিন্তু এ কি করে সম্ভব? অনেক কষ্টে কোনো রকমে টেনে টেনে হাঁপাতে হাঁপাতে বলতে পারলেন,
টিকলু, টিকলু, টিকলু। নীলচে পচে যাওয়ার ঠোঁট দুটো ভাগ করে ভেতরের সবজেটে দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল টিকলু। টিকলু না, ভালো করে দেখো, আমি খোকা, তোমার খোকা। ভয় পাচ্ছ কেন? আমার গায়ে হাত রাখো, আগে যেমন ভাবে রাখতে। আমার নরম মাংস টিপে টিপে দেখো। টিকলু ওর ডান হাতটা বাড়িয়ে অবিনাশবাবুর কপাল থেকে নাক হয়ে মুখ অব্দি আঙুলগুলো বুলিয়ে দিল একবার খুব কামুক ভঙ্গিতে। বিভৎস পচা গন্ধে অবিনাশবাবুর বমি ঠেলে উঠে আসতে চাইল। লাশ পচা গন্ধ। ওর হাতের আঙুলগুলো পচে সবুজ হয়ে গিয়েছে। শরীরের সমস্ত শক্তি একত্র করে টিকলুকে নিজের শরীরের ওপর থেকে খানিক দূরে ঠেলে দিলেন অবিনাশবাবু। তার বুকের ওপরটা পুকুরের পচা জলে ভিজে জবজব করছে। বুকের ওপর চাপটা সরে যেতেই অবিনাশ যেন কোনো কথা বলার শক্তি ফিরে পেলেন, কিন্তু তবুও জোরে চিৎকার করতে পারলেন না। হাঁপ টেনে টেনে বললেন, টিকলু, টিকলু, কি বলছিস এসব? আমি তো দাদু। টিকলু খাটের উপর উঠে দাঁড়ালো। আমি টিকলু নই, আমি খোকা। মনে পড়ছে না আমাকে দাদু? মনে পড়ছে না? তুমি আমাকে এমন ঠেলে দূরে সরিয়ে দিলে, আমাকে আদর করবে না আগের মতো। আমি তোমার খোকা, চিনতে পারছো না? প্রায় আর্তনাদ করে ওঠেন অবিনাশবাবু, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না। না না, তুই খোকা নোস। তুই আমার টিকলু। আর তুই যদি খোকা হয়েও থাকিস, আমার নাতিকে ছেড়ে দে, ছেড়ে দে। ও কি ক্ষতি করেছে তোর? হ্যাঁ, ও কি ক্ষতি করেছে? ছেড়ে দে, ছেড়ে দে। টিকলু সেসব কথার জবাব না দিয়ে ওর আকর্ণ বিস্তৃত হাসিটাকে আরো চওড়া করে। আচ্ছা, চিনতে পারছো না তো? এবার চিনতে পারবে। এই দেখো। এই বলে হঠাৎ কোমর থেকে এক ঝটকায় প্যান্টটা নামিয়ে দেয় নিচে, খুলে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোনায়। তারপর বিছানায় উবু হয়ে দুই উরুপ ফাঁক করে বিশেষ ভঙ্গিতে শুয়ে পড়ে। হাত দিয়ে অত্যন্ত অশ্লীল ভাবে দাবনার উপর চাপড় মেরে বলে, আসো দাদু, আসো, আবার আগের মতো। আমি তোমার খোকা, এখনো চিনতে পারছো না? আর সহ্য করতে পারলেন অবিনাশবাবু। চোখ ঢেকে ফেললেন, নিজের হাঁটুর মধ্যে মাথা গুঁজে দিয়ে অঝোর নয়নে কাঁদতে থাকলেন বৃদ্ধ। ফোঁপাতে ফোঁপাতে শরীর ফুলে ফুলে উঠল তার, কিন্তু জোরে চিৎকার করতে পারলেন না এবারে। এই ঘরের পরিবেশ যেন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো একটা অদৃশ্য দুর্ভেদ্য বলয় যেন এই খাটটাকে ঘিরে রেখেছে। শিশিরকে ডাকতে পারলেন না। কতক্ষণ এভাবে চোখ কান বুঝেছিলেন তিনি নিজেও জানেন না বোধহয়। বহুক্ষণ ধরে অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ না পেয়ে ধীরে ধীরে গর্তে থাকা শিয়ালের মতো মুখ তুললেন। তাজ্জব বনে গেলেন তিনি। বিছানা তো ফাঁকা। সঙ্গে সঙ্গে পাশ ফিরে চাইতেই দেখতে পেল টিকলু পরম শান্তিতে আগের মতোই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। নিজের বুকের কাছটায় হাত দিয়ে জলের আর্দ্রতা অনুভব করতে চাইলেন তিনি। না, পাঞ্জাবিটা একদম শুকনো। তাহলে এইমাত্র ঠিক কি দেখলেন তিনি? স্বপ্ন। স্বপ্ন এত বাস্তব হয়, স্বপ্নের রেশ এত ঘোর হয়। টিকলু যে কথাগুলো একটু আগে বলেছিল সেগুলো তো কোনোভাবেই অবাস্তব নয়। সারা মুখ ঘেমে উঠেছে অবিনাশবাবুর, হাত অসম্ভবভাবে কাঁপছে। ওই বিছানায় শুয়ে থাকার আর সাহস হলো না তার। ঘুমিয়ে থাকা টিকলুর পাশ থেকে উঠে গেলেন তিনি। কাঁপা হাতেই জ্বালালেন ঘরের বাকি আলোগুলো। ধাতস্থ হতে অনেকটাই সময় লেগে গেল তার। ঘরের জানালার কাছে আরাম কেদারাটা টেনে নিয়ে সেখানেই বসলেন। খানিক দূরেই
খাটে শোয়া টিকলুর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে টপটপ করে দুফোঁটা অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ল কোলের ওপর। টিকলুর এই অবস্থার জন্য কেউ দায়ী নয়, একমাত্র দায়ী তিনি নিজে। অবিনাশবাবুর স্মৃতি টাইম ট্রাভেল করে পিছিয়ে গেল 8 বছর আগে। 8 বছর আগের এক পাপের অধ্যায় বায়োস্কোপের মতো আলো, শব্দ, ছায়ায় ফুটে উঠল তার চোখে। তার ঘোলা দৃশ্যপটে ভেসে উঠল 8 বছর আগের এক কালিমা লিপ্ত কাহিনী, যা গতকাল রাতে অনেকটাই বিকৃত করে পরিবর্তন করে শিশিরকে শুনিয়েছিলেন তিনি, শিশিরের সামনে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হতে দিয়ে। কিন্তু আসলটা নিজে ভুলে যাবেন কি করে? এই তো সব ছবির মতো ফুটে উঠছে তার চোখের সামনে। আট বছর আগের দুর্গাপুজোর অষ্টমীর রাত। অবিনাশবাবু ফিরছেন শহরতলিতে একটা আর্ট এক্সিবিশন সেরে। তখন অনেক রাত, রাস্তায় মানুষের ঢল। উল্টোডাঙা হয়ে ফিরছিলেন। গৌরীবাড়ি ফ্লাইওভারের উপর বিশাল বড় জ্যাম দেখে ড্রাইভারকে বললেন ব্রিজের মুখে ডান হাতে রাস্তাটা নিতে। সেই রাস্তার মুখেও ভালোই ভিড় ছিল, তবে গাড়ির নয়, মানুষের। ভিড়টুকু ছাড়াতেই তুলনামূলক ফাঁকা অন্ধকার রাস্তা। সেখানেই এক পুজো মণ্ডপের থেকে খানিক দূরে রাস্তার বাঁদিকে কিছু একটা দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন অবিনাশবাবু। গাড়ি থামতেই দরজা খুলে ফুটপাতের দিকে এগিয়ে গেলেন দ্রুত পায়ে। রাস্তার উপর বেশ কিছু হাতে আঁকা পেইন্টিং নিয়ে বসার সাজিয়ে বসে আছে একটি মিষ্টি বাচ্চা ছেলে। যে সে পেইন্টিং নয়, মধুবনী পেইন্টিং। এত অল্প আলোতেও ছবিগুলোর রং ঝলমল করছে। মুগ্ধ হয়ে, বিস্মিত হয়ে ছবিগুলো মন দিয়ে দেখতে থাকেন অবিনাশবাবু। মধুবনী চিত্রকলার কাঁচনি ঘরানার এমন ব্রিলিয়ান্ট আর্টওয়ার্ক তিনি নিজে চোখে আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে না। অবিনাশবাবুর এত আগ্রহ দেখে ছেলেটার চোখে আশার আলো ফুটে উঠল। সে নড়ে চড়ে বসল একটু। অবিনাশবাবুকে বলল, স্যার, এগুলো ছাড়াও আরো আছে, দেখাবো? একটা নিন না স্যার। অবিনাশবাবু মুগ্ধ চোখে তাকালেন ছেলেটির দিকে, বললেন, এগুলো কার আঁকা? ছেলেটার উৎসাহ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। আমার আঁকা স্যার, কোনটা নেবেন? অবিনাশবাবু বিস্মিত হলেন। এমন সূক্ষ্ম জ্যামিতিক নকশার উপর রং ভরে ভরে এমন সুন্দর সব পেইন্টিং যে সে শিল্পীর কাজ নয়। তবে অবিনাশবাবু এটুকু ঠিকই বুঝতে পেরেছিলেন কোনো অপেশাদার শিল্পীর কাজ, কারণ কোনো ছবির নিচেই শিল্পীর নিজের নাম সই করা নেই। এমন উন্নত ছবি আঁকার হাত যার, সে শিল্পী কোনোদিনই এমন ছবি বেনামে বিক্রি করবে না। বিখ্যাত হতে কে না চায়? নিজের শিল্পকলার কপিরাইট বোঝার মতো বয়স এই বাচ্চাটির হয়নি। এই অবিনাশবাবু বুঝলেন ছেলেটি মিথ্যে বলছে না। অবিনাশবাবুর চোখ আটকে ছিল একটি ছোট A4 সাইজের ছবির উপর। এটি বোধহয় সব ছবির মধ্যে সবচেয়ে সূক্ষ্মতম এবং সুন্দরতম। ছবিতে ফুটে উঠছে রাম সীতার রাবণ জয়ের পরে অযোধ্যায় প্রত্যাবর্তনের দৃশ্য, যখন সকল নগরবাসী দীপবর্তিকা জেলে তাদের বরণ করে নিচ্ছেন অযোধ্যায়। হাতে নিয়ে খুব ভালো করে ছবিটি দেখলেন অবিনাশবাবু। ছেলেটি একই প্যান প্যানে সুরে বলতে লাগলো, স্যার, এই ছবিটা নিন না স্যার, খুব বেশি দাম না। তুমি এত সুন্দর করে মধুবনী পেইন্টিং আঁকো, কার কাছ থেকে শিখলে? ছেলেটি ক্লিষ্ট মুখে একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। আমার বাবা শিখিয়েছে স্যার। অনেক ছোটবেলা থেকে আমি বাবার কাছে বসে শিখেছি কি করে মধুবনী আঁকতে হয়। এইটুকু সময়ের মধ্যে অবিনাশবাবুর মাথায় অনেক কিছু খেলে গিয়েছে। ছবিটা ফিরিয়ে দিয়ে ছেলেটিকে বললেন, তুমি কোথায় থাকো? তোমার বাবা মার সাথে কিভাবে কথা বলতে পারি? ছেলেটা মুখ নামিয়ে বলল, বাবা মারা গেছে স্যার। আমি থাকি রাজাবাজার বস্তিতে আমার এক নানির কাছে। এই কথাটা শুনে অবিনাশবাবুর মনের কোনো দয়ার উদ্রেক হলো না, বরং তিনি এতক্ষণ মনে মনে যে পরিকল্পনাগুলো করেছিলেন সেগুলো সফল হওয়ার রাস্তাটা আর একটু পরিষ্কার হয়ে গেল বলে তার মনে হলো। তাই তার মুখে একটা ধূর্ত হাসি ঝিলিক দিয়ে আবার মিলিয়ে গেল। তিনি বেশ বুঝতে পারলেন অনাথ বাচ্চাটি এই বয়সেই পেটের দায় বাপের শেখানো বিদ্যে বিক্রি করতে বসে গিয়েছে।
না, অবিনাশবাবু মোটেই কোনো উদার মনের মানুষ নন। তিনি অত্যন্ত ধূর্ত এবং স্বার্থান্বেষী একজন মানুষ। নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না তিনি। এই বাচ্চাটি তার ঠিক কোন কাজে লাগবে তা তিনি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। একটা কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে বাচ্চাটার মাথার চুলগুলো ঘেঁটে দিলেন অবিনাশবাবু। আচ্ছা বেশ, আমি আজ আসি কেমন? কালকে তোমার নানির সাথে দেখা করতে যাব, আমার কথা আছে ওনার সাথে। ছেলেটা অসহায় চোখে অবিনাশবাবুর দিকে তাকালো, বলল, ছবি নেবেন না সাহেব? নেব, তোমার সব ছবি কালকে নিয়ে নেব, কিন্তু রাজাবাজার বস্তি তো অনেক বড় এলাকা, তোমার নানির ঘর খুঁজে পাবো কি করে? এই কথা শুনে বাচ্চাটা ভারী খুশি হলো, ডগমগ হয়ে বলল, আপনি যে কাউকে বলবেন ছবি আঁকে যে খোকা, ওর ঘর কোনটা দেখিয়ে দেবে। তোমার সব ছবি কালকে নিয়ে নেব। হ্যাঁ ঈশ্বর, এই কথাটার অর্থ যদি বাচ্চা ছেলেটা সেদিন বুঝতো। সত্যি তো, অবিনাশবাবুর সব ছবি নিয়ে নিয়েছিলেন। বাচ্চাটার সরলতা, নিষ্পাপ কলঙ্কহীন উদ্দেশ্য, ফুলের মতো পবিত্র মন কিছুই অবিনাশবাবুর মনকে ছুঁতেও পারে না। তার মাথায় কেবল একটাই চিন্তা খেলা করছে। গাড়িতে ওঠার আগে অবিনাশবাবু প্রশ্ন করলেন, খোকা বুঝি তোমার নাম? খুশি হয়ে ঘাড় দোলায় ছেলেটা। অবিনাশবাবু গাড়িতে করে বেরিয়ে যান। পরদিন তিনি ঠিকই গিয়েছিলেন রাজাবাজার বস্তিতে। খোকার ঘর খুঁজে পেতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। দেখা করেছিলেন ওর পাতানো সেই নানির সঙ্গে। দজ্জাল মহিলা বটে, এই বয়সেও হাওড়ার জগন্নাথ ঘাটে ধোপানির কাজ করেন, পয়সা ছাড়া কিচ্ছু বোঝেন না। এখানেই টোপটা দাগলেন অবিনাশবাবু। বুড়িকে বললেন খোকাকে তার চাই, তিনি নিজের কাছে নিয়ে রাখবেন, প্রশিক্ষণ দেবেন, ভালো শিল্পী তৈরি করে তুলবেন। ওর খাওয়া পড়া থাকা সব খরচ অবিনাশবাবুর। বুড়ি যেন হাতে চাঁদ পেল। কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল 10 বছরের এই ছেলেটাকে পুষতে ওর একেবারেই ভালো লাগে না। বুড়ির সঙ্গে কথা বলে এও বুঝলেন ছেলেটা এত সুন্দর মধুবনী পেইন্টিং কি করে আঁকে। ওর পরলোকগত বাবা আসলে মিথিলার ভূমিপুত্র। ওখানকার বিখ্যাত শিল্পী ছিল ওর বাবা, কিন্তু শুধু ছবি এঁকে আর পেট চলছিল না। তাই জীবিকার সন্ধানে পরে কলকাতায় চলে এসেছিল সপরিবারে। ছেলেটার যখন 7-8 বছর বয়স, তখন এই রাজাবাজার বস্তিতে একদিন গভীর রাতে পাশে একটা লেদার কারখানা থেকে আগুন লাগে। ওর বাবা মা পুড়ে মারা যায়। এই বুড়ি তখন এই বস্তিতেই থাকতেন। তিনি কিভাবে যেন খোকাকে বের করে আনেন। তার থেকে বোঝা হয়ে খোকা ওর ঘাড়েই উঠে রয়ে গেছে। সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন অবিনাশবাবু। বুড়িকে বেশ কিছু টাকা ক্যাশ দিয়ে খোকাকে এক প্রকার বুড়ির থেকে কিনে নিলেন পণ্যের মতো। ছেলেটারও একটা গতি হলো, হাতেও কিছু টাকা এলো। বুড়ি তো আনন্দে একেবারে গদগদ। এরপরেই শুরু হয়েছিল অবিনাশবাবুর আসল মাস্টার প্ল্যান। খোকাকে নিয়ে তিনি চলে এসেছিলেন এই কুসুমপুরে। এই নুপুরকুঞ্জের 4 দেওয়ালের মধ্যে কার্যত বন্দী করে রেখেছিলেন তিনি খোকাকে। খোকা বুঝতে পারেনি প্রথমে। যতদিনে বুঝেছিল ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে অবিনাশবাবু শিল্পী হিসেবে ব্যর্থ, চরম ব্যর্থ। তিনি নিজেও সেটা জানেন। খোকাকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে থেকে তিনি কখনো বের হতে দেননি। খোকা জানতই না কুসুমপুর গ্রামটা কেমন দেখতে, সেখানে কারা থাকে, কিংবা ওর বয়সী ওর কোনো খেলার সাথী কেউ আছে কিনা। অবিনাশবাবু খোকাকে দিয়ে শুধু ছবি আঁকাতেন, মধুবনী পেইন্টিং। খোকা নিজের নাম সই করতে জানত না ছবির তলায়। অবিনাশবাবু এতটাই নিজ মানসিকতার শিল্পী যে খোকার আঁকা ছবিগুলোকে নিজের সিগনেচার করে বিক্রি করতেন নিজের নামে। গোটা পৃথিবী জানত এগুলো অবিনাশ পাঠকের আঁকা। খোকা ছিল অবিনাশবাবুর বিনি পয়সার মূলধন। খোকার ছবিগুলোই অবিনাশবাবুর নাম করে এত বিখ্যাত হয়েছিল। গোটা প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিলেন অবিনাশবাবু নিজে, এবং এর মধ্যে যোগ দেয় এমিলি। অবিনাশবাবু বুড়ো বয়সের কোচি গার্লফ্রেন্ড, যাকে ছাত্রী বলে পরিচয় দিতেন বাইরের দুনিয়ার কাছে। গতকাল রাতে শিশিরকে বলা গল্পে এমিলি নাকি খোকাকে খুব ভালোবাসত। সম্পূর্ণ মিথ্যে কথা। এমিলি ঠিক করে খোকাকে খেতেও দিত না।
এই বাড়িরই একটি ছোট্ট ঘুপচি গোদাম ঘরে ঠাঁই হয়েছিল খোকার। ওটাই ছিল ওর স্টুডিও, যেখানে প্রত্যেক দিন ওর নিজের আঁকা ছবির অন্যের নাম করে বাইরের দুনিয়ায় প্রচার পেত। তার প্রাপ্য অর্থ ঢুকত অবিনাশবাবুর পকেটে। এই অবধি অবিনাশবাবুর কুকীর্তি যদি থেমে যেত তাহলেও হয়তো ভালো হতো, কিন্তু মানুষ নামক জীবটা চাইলে শয়তানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অবিনাশবাবু শুধুই একজন খ্যাতিলোভী, স্বার্থপর, নিম্ন মানসিকতার শিল্পী ছিলেন না। খোকাকে তিনি ব্যবহার করতেন নিজের আরো একটি চাহিদা চরিতার্থ করার জন্য। খোকার উজ্জ্বল ফর্সা গায়ের রং, ওয়াইনের মতো গাঢ় বাদামি দুটি চোখ এবং শরীরের আদুলতা অবিনাশবাবুকে আকর্ষণ করত ভীষণভাবে। তিনি একজন শিশুকামী, পিডোফাইল। খোকাকে তিনি নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ব্যবহার করতেন। অবিনাশবাবুর মারাত্মক মদের নেশা ছিল তখন, এখনো আছে। রোজ রাতে আকণ্ঠ মদ পান করে খোকাকে নিজের ঘরে ডেকে অশ্লীলভাবে আদর করতেন তিনি। কখনো কখনো খোকাকেও বাধ্য করত মদ্যপান করতে। খোকা ভয়ে কুঁকড়ে যেত, চিৎকার করত, যদিও সেই চিৎকার নুপুরকুঞ্জের পাঁচিল টপকে কারোর কানে পৌঁছত না। তবু নির্ঝঞ্ঝাটে ব্যাপারটা সারতে চাইতেন অবিনাশবাবু। তাই তিনি খাবার কিংবা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে মাঝে মাঝে খোকাকে যৌন নির্যাতন করতেন। আর এই কাজে তাকে সহায়তা করত এমিলি। সেই মাদকগুলো খোকাকে খাওয়াত। জীবন্ত নরক হয়ে উঠেছিল এই বাড়িটা। খোকা সব বুঝতে পারত, কিছু বলতে পারত না। ধীরে ধীরে সে বুঝতে পারছিল এখানে সে ফেঁসে গেছে। দেবদূতের মতন সেদিন যে মানুষটা গাড়ি থেকে নেমে তাকে নিয়ে এখানে এনেছিলেন বড় শিল্পী করবেন বলে, তিনি আসলে সাক্ষাৎ শয়তান। খোকা পালানোর চেষ্টা করত, কিন্তু অবিনাশবাবুর মতো ধরনধর মানুষের হাত থেকে পালানো অতটাও সোজা ছিল না। এই নুপুরকুঞ্জ নামক জেলখানা থেকে পালাতে গিয়ে দুবার ধরা পড়েছিল খোকা। অবিনাশবাবুর মনে পড়ছে তিনি সেই দুদিনই কঠোর শাস্তি দিয়েছিলেন বাচ্চা ছেলেটাকে। রাতে কিছু খেতে দেননি। খোকা বুঝতে পারছিল তার শিল্প চুরি হয়ে যাচ্ছে। এই স্বার্থপর কামুক লোকটা একটা পরাশ্রয়ী লতার মতো ধীরে ধীরে শেষ করে ফেলছে তাকে এবং তার শিল্প সত্তাকে। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল সে। সারাদিন চুপচাপ থাকত, অর্ডার আসতো অবিনাশবাবুর নামে, আর ঘাড় গুঁজে রাত জেগে ছবি আঁকত সেই বাচ্চা ছেলেটা। চেয়ার ছেড়ে উঠে পড়লেন অবিনাশবাবু। আজ এত বছর পরে এসেও কি তার মনে কোনো অনুতাপের জন্ম হয়েছে, নাকি কেবলমাত্র নিজের নাতির এমন অবস্থা দেখে তিনি আতঙ্কিত হচ্ছেন, বিচলিত হচ্ছেন? খোকার প্রতি তিনি যে অবিচার করেছিলেন তার মাসুল তিনি কিভাবে দিতে পারেন? নিজের নাতির প্রাণ বলিদান দিয়ে এইভাবে? তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন এমিলিকে খোকার অতৃপ্ত আত্মা যেমন ভাবে পজেস করেছিল, তারপর ধীরে ধীরে টেনে নিয়েছিল মৃত্যুর কোলে। টিকলুকেও ঠিক একই পরিণতির মুখে দাঁড় করাবে খোকা, এবং সবার শেষে অবিনাশবাবু নিজেও রেহাই পাবেন না। না 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 না, তিনি বেঁচে থাকতে হতে পারে না। একটা সিগারেট ধরিয়ে ঘরের জানালাটার সামনে এসে দাঁড়ান অবিনাশবাবু। পর্দাটা সরিয়ে দেন। বাইরে কুয়াশা মাখা চাঁদের আলো। পেছনের পুকুরটা দেখা যাচ্ছে এখান থেকে খুব ভালোভাবে। বুকের ভেতরটা গুড়গুড় করে ওঠে অবিনাশবাবুর। 5 বছর আগের এক বর্ষার রাতের কথা মনে পড়ে যাচ্ছে তার। তিনি নিচতলায় ড্রয়িং রুমে বসে ধ্রুপদী উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে শুনতে মদ্যপান করছেন। এমিলি বাড়িতে নেই। কলকাতার কাছেই একটা ক্লায়েন্টকে ডেলিভারি দিতে গেছে, আসবে পরদিন সকালে। খোকা ধীর পায়ে এসে দাঁড়ালো দরজার কাছে। খুব নিচু কণ্ঠস্বরে ডাকল, দাদু। তিনি মুখ না তুলেই অবজ্ঞা করে জিজ্ঞেস করলেন, কি চাই? দাদু, আমার এখানে আর ভালো লাগছে না, আমি কলকাতায় ফিরে যাব। আগের চেয়ে একটু গলা তুলে এই কথাগুলো বলল খোকা। এখন আর সে শিশুটি নেই, যার কৈশোর বলে কিছু নেই। সবটাই কৃষ্ণ গহ্বরের মতো গিলে নিয়েছেন অবিনাশ পাঠক। একটা শেষ চেষ্টা এখান থেকে মুক্তি পাওয়ার অনুরোধ।
এবার অবিনাশবাবু তাকালেন ওর দিকে, বললেন, হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিই আর তুই বাইরে গিয়ে আমার সব কীর্তিকলাপের কথা সবাইকে বলে দে। সবে 3টে বছর হলো আমি খ্যাতির মুখ দেখেছি। এত তাড়াতাড়ি তো আমার তিল তিল করে গড়ে ওঠা সাম্রাজ্য আমি ভেঙে যেতে দেব না, কিছুতেই না। এক মুহূর্ত দেরি না করে খোকা উত্তর দিয়েছিল, তোমার সাম্রাজ্য? লজ্জা করে না কথা বলতে? আমি ছবি না আঁকলে তোমাকে কে চিনতো? খোকার চোখে সেদিন বিদ্রোহের আগুন দেখেছিলেন অবিনাশবাবু। টলমলো পায়ে উঠে দাঁড়িয়েছিলেন তিনি। এগিয়ে এসে খোকার জামার কলার টেনে ধরে ওর মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে বলেছিলেন, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? পাখনা গজিয়েছে না? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, সারা জীবন আমার সেক্স স্লেভ হয়ে থাকাটাই তোর নিয়তি। শুনলি, আমার সেক্স স্লেভ হয়ে থাকাই তোর নিয়তি। পড়ার চেষ্টা করলেই পাখনা না ছেঁটে দেব, বুঝলি? চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল খোকার। অভিমানে ঠোঁট ফুলে কাঁপছিল, তবুও সে আবার বলার সাহস করেছিল, তাহলে আমাকে আমার শিল্পের মর্যাদাটুকু দাও। খ্যাক খ্যাক করে অশ্লীলভাবে হেসে উঠেছিলেন অবিনাশবাবু। বলেছিলেন, ওরে মূর্খ, একই সময় একই ঘরানার দুজন শিল্পী কখনোই পাশাপাশি থাকতে পারে না। যে কোনো একজন থাকবে, আর সেই একজনটা আমি। আমি আর চুপ করে থাকেনি খোকা। অবিনাশবাবুর হাত ছাড়িয়ে চিৎকার করে উঠেছিল, না দাদু, আমার বাবা মানেই বলে আমাকে তুমি এভাবে ব্যবহার করতে পারো না। প্রচন্ড রেগে গিয়েছিলেন অবিনাশবাবু। এগিয়ে এসে গায়ের সর্বশক্তি দিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিয়েছিলেন খোকার। টাল সামলাতে না পেরে খোকা পড়ে গিয়েছিল মাটিতে। তিনি চিৎকার করছিলেন আর বলছিলেন, শালা, তোর এত বড় সাহস, আমি কি করতে পারি না পারি তুই দেখতে চাস? মেরে না শালা মাটিতে পুঁতে দেব তোকে। কাকপক্ষীতেও টের পাবে না। জলে থেকে কুমিরের সাথে লড়াই করার ফল তুই টের পাবি। শালা, পড়েছিলিস তো রাস্তায়, দুবেলা খাবার পাচ্ছিস, মাথার উপর ছাদ পাচ্ছিস, এরপর আবার মর্যাদা চাই। তুই আমার শ্রীমান অবিনাশ পাঠকের যৌন দাস। এটাই তোর মর্যাদা, বুঝেছিস? এটাই তোর মর্যাদা, এইটুকুই তোর মর্যাদা। কান খুলে শুনে নে শালা। খুব আর ওখানে বসে থাকিনি খোকা। মেঝে থেকে উঠে চোখ মুছতে মুছতে দৌড়েছিল নিজের ঘরে। অবিনাশবাবু সন্ধে রাত অবধি মদ্যপান করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালবেলায় এমিলির চিৎকারে তার ঘুম ভাঙে। ওর কাছে বাড়ির একটা চাবি সবসময় থাকে। সকালে ফিরে এসেছিল সে। ওর চিৎকারটা আতঙ্কের চিৎকার ছিল। উপরতলায় দৌড়ে এসেছিলেন অবিনাশবাবু। খোকার ঘুপচি ঘরটার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন মিলে। ভেতরের দৃশ্যটা দেখে মাথা ঘুরে গিয়েছিল অবিনাশবাবুর নিজেরও। মেঝেতে চিতিয়ে পড়ে রয়েছে খোকা। কিছু দূরে গড়াচ্ছে অবিনাশবাবুরই ঘুমের ওষুধের খালি শিশিটা। অনেক ডাকাডাকি নারী দেখার পর অবিনাশবাবু নিজে নিজেই সিদ্ধান্তে এসেছিলেন খোকা আর বেঁচে নেই। ডাক্তার ডেকে কনফার্মেশন নেওয়ার মতো অবস্থা ছিল না। সব জানাজানি হয়ে যেত। মাথায় হাত পড়ে গিয়েছিল তার। কি করবেন এখন? একটা এই আস্ত লাশ নিয়ে কোথায় লুকোবেন? শেষমেশ দুজনে মিলে বুদ্ধি করে দারুণ একটা প্ল্যান বের করেছিলেন। খোকার একটা খুব প্রিয় লাল রঙের বল ছিল। এই বাড়িতে তো করার কিছুই নেই। যখন ছবি আঁকা থেকে নিষ্কৃতি পেত, ওটাকে দেওয়ালে বাউন্স করিয়ে খেলত। সে বলটাকে নিয়ে পেছনের পুকুরে ফেলে দিয়েছিলেন ওরা দুজন। তারপর সেদিন রাতে লাশটিকে ধরাধরি করে চুবিয়ে দিয়েছিলেন পুকুরের জলে। নিখুঁত দুর্ঘটনার নাটক। যেন দেখে মনে হবে খোকা খেলতে খেলতে ওই বলটা পুকুরে চলে যাওয়ায় সেটা আনতে গিয়ে পড়ে মারা গিয়েছে জলে ডুবে। তেমন ভাবেই সবকিছু হলো। কুসুমপুর গ্রামের লোক এই নুপুরকুঞ্জের পাঁচিলের ওপারে কি চলছে তার কদাচিৎ জানতে পারে। তবু তারা পরদিন জেনেছিল আর্টিস্টবাবুর বাড়ির ছেলেটা নিখোঁজ দুপুর থেকে।
বিকেলে গ্রামের দুজনকে পুকুরে নামিয়ে তুলে আনা হয়েছিল খোকার লাশ। অবিনাশবাবুর চূড়ান্ত নাটক আর ধারা বিবরণী শুনে সবাই ভেবে নিল বর্ষার ভরা পুকুরে সত্যি খেলতে খেলতে হয়তো কখনো চোখের আড়ালে পড়ে গিয়েছিল ছেলেটা। অবিনাশবাবুর প্রভাব প্রতিপত্তি ছিল প্রচুর। তার সঙ্গে অর্থ পুলিশের মুখ বন্ধ করতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি তাকে। অনাথ ছেলে, কে খোঁজ খবর নিতে আসবে? দুদিন বাদে সবাই ভুলে গেল, কিন্তু নূপুর কুঞ্জের ভেতরের আবহাওয়াটা গেল সম্পূর্ণ বদলে। এমিলি হঠাৎ হঠাৎ করে চিৎকার করে কেঁদে ওঠে। ওর ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস ছিল না কোনোদিন, তবু দরজা খুলে মাঝরাতে বাইরে বেরিয়ে যায়। এই পুকুরের ঘাটে গিয়ে বসে থাকে। কতবার অবিনাশবাবু ফিরিয়ে এনেছেন গভীর রাতে উঠে গিয়ে মেয়েটাকে। তিনি তখন জানতেন না এমিলির ঠিক কি হয়েছিল। এখন জানেন, বোঝেন। এমিলির মৃত্যুর পর থেকেই বোঝে ব্যাপারটা। খোকাই ওকে টেনেছিল। অনেক খারাপ ব্যবহার করেছে এমিলি খোকার সঙ্গে, তাই আগে এমিলিকেই রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল খোকা। তারপরেই হয়তো অবিনাশবাবু। দিন পাঁচেক পর মেয়েটার মৃতদেহটাও ঘাটের উপরে পড়ে থাকতে দেখেন অবিনাশবাবু। সেইবার বিস্তর আইনি ঝামেলা পোহাতে হয়েছিল তাকে। এমিলির বাবা মা কেস করেছিলেন অবিনাশবাবুর নামে, কিন্তু ওই যে টাকায় পাথর কথা বলে সেসব ধামাচাপা পড়ে গিয়েছে। আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়েছে, কিন্তু নিভে গিয়েছে অবিনাশবাবুর সৃষ্টির প্রদীপ। নার্ভের সমস্যা দেখা দিয়েছে, হাত কাঁপে, তুলি ধরতে পারেন না। কোনোদিনই খুব ভালো ছবি আঁকতে পারতেন না। বংশের ধারা বহন করার ক্ষমতা তার কোনোদিনই ছিল না। এখন ছবি আঁকাই বন্ধ হলো চিরকালের মতো। আসলেই ঈশ্বরও বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছিলেন এত পাপাচার দেখে। না, আর নূপুরকুঞ্জে থাকতে পারেননি অবিনাশবাবু। আজ এতগুলো বছর পর আবার ফিরে এসেছেন তিনি, এবং ফিরে এসেছে সেই কালো অধ্যায়গুলো আবার উল্টে। আরো কি কি যে অপেক্ষা করছে তার জন্য ভগবানই জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্লাইডিং উইন্ডোটা সরিয়ে সিগারেটটা নিচে ফেলে দিলেন অবিনাশবাবু। তারপর জানালার পর্দাটা টেনে নিয়ে বিছানার দিকে ফিরতেই থমকে গেলেন। বিছানাটা ফাঁকা, লেপ কাঁথা সব সরানো, ঘরের দরজাটা হাঁ করে খোলা। আবার তাড়াতাড়ি বিছানার কাছে দৌড়ে এলেন অবিনাশবাবু। মেঝের দিকে তাকাতেই দেখলেন লাল শানের উপর জোড়া জোড়া ভিজে পায়ের ছাপ। ছাপগুলো খুব স্পষ্ট, যেন এইমাত্র জল থেকে উঠে এসে কেউ সেই ঘরের মধ্যে দিয়ে হেঁটে আবার বাইরে বেরিয়ে গেছে। বিছানার দিক থেকে ছাপগুলো গিয়েছে দরজা পেরিয়ে বাইরের দিকে। সেই আঁশটে পঙ্কিল লাশ পচা গন্ধটা আবার নাকে এসে ধাক্কা মারল অবিনাশবাবুর। তার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। পায়ের ছাপগুলো অনুসরণ করে বেরিয়ে এলেন বাইরে। টানা বারান্দা ধরে সেই পদচিহ্ন মিলিয়ে গেছে নিচের সিঁড়ির দিকে। অবিনাশবাবু জানেন কোথায় গিয়ে শেষ হয়েছে এই পায়ের ছাপ। শিশিরকে ডাকলেন না, হয়তো ডাকতে ভুলে গিয়েছেন। তিনি এটুকু বুঝতে পেরেছেন টিকলুর এখন বড় বিপদ। সদর দরজা খুলে পুকুরের দিকে প্রায় ছুটলেন অবিনাশবাবু। বুকে হাঁপ ধরেছে তার, দৌড়তে পারছেন না, তবু কোনো রকমে পুকুরের সামনে এসে দাঁড়ালেন তিনি। সারা চরাচর কুয়াশাচ্ছন্ন। ওপরের চাঁদটাকে দেখে মনে হচ্ছে গ্যাস কমে যাওয়া কোনো বাল্ব, কিন্তু পুকুরের চারপাশটা অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে আছে। এ কি চাঁদের আলো, নাকি পুকুরটার আশেপাশে কুয়াশা জাল কোনো মায়া বলে ছিন্ন হয়ে গিয়েছে, নাকি কোনো এক অপার্থিব আলো অন্য কোনো ভুবন থেকে উঠে এসে গ্রাস করেছে ওইটুকু জায়গাকে। আলোটার একটা সম্মোহন ক্ষমতা আছে। অবিনাশবাবু হাত পায়ে বেশ দুর্বলতা অনুভব করছেন। ওই তো টিকলো ঘাটের একেবারে শেষ ধাপটায় দাঁড়িয়ে আছে। অবিনাশবাবু চিৎকার করতে চাইলেন, দাদু ভাই। খুব জোরে চিৎকার করতে পারলেন না তিনি। ঘাটের কাছে এসে থেমে গেলেন। টিকলুর পাশে ওটা কে দাঁড়ানো? ওর চেয়ে খানিকটা লম্বা, ওর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। এই পুকুরের চারপাশে আলোটা কি বাচ্চাটার শরীর থেকে বেরোচ্ছে?
ওর শরীরটাও যেন কেমন একটা নরম আলো দিয়ে তৈরি, ছায়া ছায়া, অনেকটা জেলির মতো। অবিনাশবাবু আবার চিৎকার করতে চাইলেন, দাদু ভাই, দাদু ভাই, আমার কথা শোনো, উঠে এসো। টিকলু মনে হয় কিছুই শুনতে পেল না। সে ফিরে তাকালো না, কেমন সম্মোহিতের মতো সে জলের দিকে তাকিয়ে রয়েছে। পাশে দাঁড়ানো বাচ্চা ছেলেটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো অবিনাশবাবুর দিকে। খোকা সারা শরীর ভিজে, যেন যেন এইমাত্র জল থেকে উঠে এসেছে। গায়ের চামড়া রক্ত শূন্য ফ্যাকাশে, ফুলে নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো নড়ে উঠল আবার। অন্য কোনো জগৎ থেকে ভেসে আসা কণ্ঠস্বরে সে বলে উঠল, উঠে আসবে না, ও আমার সাথে যাবে। ঠিক 5টা বছর আগে তুই আমার জীবনটাকে যেমন ভাবে নরক বানিয়ে দিয়েছিলিস, আমি আজ তোর জীবনটাকে নরক বানিয়ে দেব। তুই আমাকে বাঁচতে দিসনি, আমার সুখ শান্তি কেড়ে নিয়েছিলি। তোর নাতিকেও আমি কেড়ে নেব। এই বলে খোকার ছায়া শরীরটা টিকলুর হাত ধরে টান দিতেই টিকলু কাঠের পুতুলের মতো হাঁটু অব্দি জলে নেমে গেল। ওটাই শেষ ধাপ। এরপরেই গভীর পুকুর শুরু। অবিনাশবাবু প্রায় আর্তনাদ করে উঠলেন, না খোকা, খোকা, তুই তুই এই অন্যায়টা আমার সাথে করিস না। আমি জানি, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি তার জন্য অনুতপ্ত। খোকা, খোকা, আমায় ক্ষমা করে দে, অনেক বেশি পরিমাণ অনুতপ্ত আমি। ওকে ওকে ছেড়ে দে খোকা, ওর তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। দপ করে জ্বলে ওঠে খোকার চোখ দুটো। তাহলে আমার কি দোষ ছিল? আমার জীবনটা কেন নষ্ট করলি? তখন কতবার তোর পায়ে পড়েছিলাম, আমাকে ছেড়ে দিসনি। বেঁচে থাকতেও এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে কুমড়ে কুমড়ে মরেছি আমি। মরে যাওয়ার পরও আমার মুক্তি নেই। এই পুকুরে, এই জলের নিচে সাথে অন্ধকারে থাকতে হয়েছে আমায়। 5টা বছর আমি অপেক্ষা করেছি তোর জন্য। আমি জানতাম তুই আসবি, ঠিক আসবি। প্রতিশোধের অপেক্ষায় দিন গুনেছি আমি। প্রতিশোধ নিলেই আমার মুক্তি। ঘাটের সিঁড়ি বেয়ে দুপা নেমে আসেন অবিনাশবাবু। তুই তুই আমাকে নিয়ে যা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে খোকা, ওকে কিছু করিস না। আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে খোকা, তুই ওকে ছেড়ে দে খোকা, খোকা, ওকে তুই ছেড়ে দে। সেই নীলচে নরম আলো দিয়ে তৈরি ছায়া শরীর অবিনাশবাবুর কোনো কথার উত্তর দেয় না। টিকলুর হাত ধরে সে আরেকবার টান দেয়। টিকলু জলে পড়েছে, ও সাঁতার জানে, খুব ভালোভাবে সাঁতার জানে, কিন্তু হাত পা ছোঁড়ার চেষ্টা অবধি করে না। একখণ্ড লোহার মতো পুকুরের তলায় তলিয়ে যেতে থাকে টিকলু। ওকে যেন কেউ সম্মোহন করে বেঁধে রেখেছে। আর সঙ্গে সঙ্গেই পুকুরের চারপাশে তৈরি হওয়া সেই অদ্ভুত আলো আঁধারি পরিবেশ মিলিয়ে গিয়ে ঢাকা পড়ে নিকষ কালো অন্ধকারে। অবিনাশবাবু শরীরের সর্বশক্তি একত্র করে ঝাঁপিয়ে পড়েন পুকুরের মধ্যে। তিনি নিজে সাঁতার জানেন না, তবুও প্রাণপণে জল কচুরিপানা হাতড়ে চেষ্টা করেন টিকলুর নাগাল পাওয়ার। একে অন্ধকার, তার উপর ঠান্ডা কনকনে কালো মজে যাওয়া জল হাতে কেটে কেটে বসে যাচ্ছে। হঠাৎ পুকুরের নিচ থেকে একজোড়া হাত অবিনাশবাবুর পা টেনে ধরে। কি প্রচন্ড টান সেই দুটি হাতের! তিনি তলিয়ে যান পুকুরের তলায়। দুর্গন্ধযুক্ত কালো জল তার নাকমুখ দিয়ে ঢুকে যায় ফুসফুসে। চোখে অন্ধকার দেখেন তিনি, কানের আওয়াজ মিলিয়ে আসে। জলের তলা থেকে একটা বুদবুদের ধারাবাহিক রেখা তলদেশে উঠে আসতে আসতে মিলিয়ে যায় শেষবারের মতো। পূর্ব দিকের আকাশ ফর্সা হয়ে এসেছে ততক্ষণে। পরের দিন সকালেই শেষবারের মতো টিকলুকে পাওয়া গিয়েছিল পুকুরের ঘাটে।
শিশির কাকা ঘুম থেকে উঠে দাদু নাতি কাউকেই না পেয়ে দৌড়ে এসেছিল পুকুর ঘাটে, তবে পেয়েছিল শুধু ওকে। ঘুমন্ত অবস্থায় হাত পা ছেতরে পড়েছিল শেষ ধাপে, ঠান্ডা লেগে গলা বসে গিয়েছিল। অবিনাশবাবুর দেহটা উদ্ধার করেছিল পুলিশ অনেক বেলায় এসে। তারপর পেরিয়ে গেছে 20টা বছর। আর কখনো টিকলু রাতের বেলায় ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যায়নি। টিকলু অর্থাৎ অভিজিৎ পাঠক একজন নামকরা শিল্পী। সে এখনো এই নূপুরকুঞ্জেই থাকে, বিয়ে থা করেনি, একাই থাকে। সে শুধু এক রকমের ছবি আঁকতে পারে এবং সুনিপুণ পারদর্শিতার সঙ্গে আঁকতে পারে, সেটা হলো মধুবনী। কিভাবে সে এত সুন্দর মধুবনী ছবি আঁকে তা কেউ জানে না। নূপুরকুঞ্জের বাড়িটা থেকে একদমই বের হয় না টিকলু, সারাদিন ছবি নিয়ে সময় কাটায়। মধুবনী ছবি ওর ভালোবাসা। ওকে দেখতেও আর সেই ছোটবেলার টিকলুর মতো নেই। টিকলুর গায়ের রং ছিল শ্যামবর্ণ, বড় হতেই সেসব মিলিয়ে আশ্চর্যজনকভাবে ধবধবে ফর্সা হয়েছে। ওর চোখ দুটো গাঢ় বাদামি, মুখের আদলটাও পুরোপুরি পাল্টে গিয়েছে। জানেন, টিকলুর কিছু সমস্যা আছে। দিনের বেলা রোদে বাইরে বেরোতে পারে না, গরমকালে এয়ার কন্ডিশনিং থেকে 1 মিনিটের বেশি বাইরে থাকতে পারে না। এই দুটো করলেই ওর শরীরের চামড়ায় পচন ধরে, কারণ দেহটা তো ওর নিজের নয়, একটা অন্যের দেহকে আশ্রয় করে রয়েছে ও। আহা, ও তো টিকলুই নয়। গুলিয়ে দিলাম, মনে করতে পারছেন না? সেই যে 20 বছর আগে পুকুরের তলায় তলিয়ে গিয়েছিল টিকলু, তারপর আবার উঠে এসেছিল ঠিকই, কিন্তু জলের তলায় কিছু একটা অদল বদল হয়েছিল। আচ্ছা, জলের তলায় অতক্ষণ ডুবে থাকার পর কি কেউ বেঁচে ফেরে? টিকলুর দেহটা উঠে এসেছিল, কিন্তু থাক, আর বেশি মাথা কামাতে হবে না। শুধু দুটো ব্যাপার মাথায় রাখবেন। খোকা নামে ছেলেটা বাঁচতে চেয়েছিল, আর বর্তমানে টিকলুর চোখ দুটো কিন্তু গাঢ় বাদামি। এতক্ষণ শুনছিলেন আকাশ গুহর লেখা গল্প খোকা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100